বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে অক্টোবর 2025। আমাদের আজকে আমরা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা আমাদের আগের বার পড়া হয় নাই। সো এটা একটু আজকে পড়ে ফেলি। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এখান থেকে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা 5টা এমসিকিউ থেকে থাকে। এই বার কাউন্সিল থেকে 5টা থাকে। তো আমরা একটু পড়ি, দেখেন শুরু করি। আর লিখিত পরীক্ষা থেকে 10 মার্ক, এমসিকিউতে থাকে 5, আর লিখিত থাকে 10। তো দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। অ্যাকচুয়ালি এই বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডারটা আসলে কি? এই যে যে আপনারা যেটা পরীক্ষা দিচ্ছেন, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা, আইনজীবীদের পরীক্ষার আয়োজন, তারপরে আইনজীবীদের পেশাগত অসদাচরণ, আইনজীবী দ্বারা বার কাউন্সিলের নির্বাচন কিভাবে হবে, কে করবে, তারপর আইন শিক্ষার উন্নয়নের জন্য কি কি করতে পারে, এই রিলেটেড আইনজীবীদের নিয়েই হলো ম্যাক্সিমাম কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, মানে আইনজীবীদের অভিভাবক বলা যেতে পারে। তো এখানে এই যে দেখেন, বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিলের সদস্য, সদস্যদের পদের নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি, আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিধান করা হয়েছে। তো এখানে আসলে আমাদের 3টা আইন পড়তে হবে। মানে প্রথমটা দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার, দেখছেন 1972, একটা হলো ওয়ার্ডার। এবং দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস, দেখছেন রুলস 1972। তাহলে একটা হলো অর্ডার, আর একটা হলো কি রুলস। শুধু অর্ডার আর রুলস ছাড়া এর আগের সবপুরোটুকু কিন্তু এক। তা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, আর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972। এখন যদি বলেন স্যার অর্ডার এন্ড রুলস এর মধ্যে পার্থক্য কি, সর্বপ্রথম পাশ করা হয় অর্ডার 1972 সালে, রাষ্ট্রপতি পাশ করে। তো অর্ডারে অনেক কথা আছে যে এই কথাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা নাই। এই কথাগুলো ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে রুলস পাশ করে সরকার, বুঝছেন বিধি। তো তাহলে ওয়ার্ডারে ধরেন বলা আছে যে বার কাউন্সিলের নির্বাচন 31শে মে এর আগে হবে, 31শে মে অথবা তার আগে। কিন্তু নির্বাচন কিভাবে হবে, তফসিল কিভাবে ঘোষণা করবে, কে কবে, কয়টা ভোট আছে, এইগুলা কিন্তু অর্ডারে নাই। তো এগুলা বিস্তারিত ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে রুলস পাস করা হয়। তো আপনি মনে রাখবেন, অর্ডার পাস করে হলো রাষ্ট্রপতি, আর রুলস পাস করে কে, সরকার। তো এই 2টা আইন ছাড়াও আরো একটা আইন আমাদের এখানে পড়তে হবে। সেটা হলো আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট মানে আইনজীবীদের আহ পেশাগত কন্ডাক্ট মানে হলো আচরণ, আচরণ এন্ড এটিকেট মানে হলো শিষ্টাচার, পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা। তো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, তো পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা। এই 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 এখানে একটা অধ্যায় আছে। তো বার কাউন্সিল পরীক্ষার জন্য মূলত এই 3টি বিষয় পড়তে হয়, বুঝতে পারছেন? তো এখন আমরা একটু চলে আসি যে অর্ডারটা কিভাবে প্রণয়ন করলো, কে প্রণয়ন করলো। অর্ডারটা আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণয়ন করে। দেখেন যে বাংলাদেশ বার কাউন্সিল একটি, বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনারদের সম্পর্কিত আইনসমূহ একত্রীকরণ এবং সংশোধন করতে তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করা হয়। তারপরে এই জায়গা পড়তেছি না, যেটা মনে রাখবেন এই যে, আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ এবং বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে, রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করে। তাহলে যদি বলে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা পাশ করে কে, রাষ্ট্রপতি। তো জেনে রাখা ভালো, যদি দেখেন জেনে রাখা ভালো। তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ 1972-এর মোট অনুচ্ছেদ আছে 46টি। বলতেন অনুচ্ছেদ কয়টা? 46টা। এবং বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডারের রাষ্ট্রপতির কত নম্বর আদেশ? 46 নম্বর আদেশ। তাহলে অনুচ্ছেদও 46, আর 46 নম্বর আদেশ মানে হলো ওই বছর 72 সালে রাষ্ট্রপতি যতগুলো আদেশ দিতে, তার ভিতরে 46 নম্বর আদেশটা হলো এটা। আচ্ছা, তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন এবং কার্যকর গোল দেবেন 18 মে 1972। এটা প্রণয়নও হয় প্লাস কার্যকর হয় 18 মে 1972। বুঝতে পারছেন?
আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার। আচ্ছা, আগে আমরা এই রুলসটা কোথা থেকে আসলো এটা একটু জানি। রুলস যদি আমি বললাম যে রুলসটা আসলে অ্যাকচুয়ালি অর্ডারে যে কথাগুলো আছে এটাকে ব্যাখ্যা করার জন্য আসছে কি রুল। তো এখানে একটা বিষয় দেখেন, এই যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 উল্লেখিত বিধানসমূহ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 প্রণয়ন করা হয়। এখন দেখেন, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 40 এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 উদ্দেশ্য বাস্তবায়নে গোল দিবেন সরকার। সরকারের পূর্ব অনুমতি নিয়ে বার কাউন্সিল সরকারি গেজেটে নোটিফিকেশন দ্বারা বিধি প্রণয়ন করতে পারে। বলছে যে বিধি প্রণয়নটা করতে পারে বাংলাদেশ বার কাউন্সিলই পারে, বাট অনুমতি লাগবে কার? সরকারের। অন্যদিকে 40-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়ন করা হয় এই অনুচ্ছেদের অধীন কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে। যদি বার কাউন্সিলের ধরেন বিধি প্রণয়ন না করে, তাহলে বিধি প্রণয়ন করতে পারে কি? সরকার। তার মানে বিধি প্রণয়ন করতে পারে সরকারও পারে, বার কাউন্সিলও পারে। বাট বার কাউন্সিল যদি করতে চায় অনুমতি লাগবে কার? সরকারের। তো বর্তমানে এই যে যেটা যদি দেখেন যে বর্তমানে যে অর্থাৎ 40-এর 1 অনুচ্ছেদ অনুসারে সরকারের অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করবে, কিন্তু বার কাউন্সিল এই বিধি প্রণয়ন না করলে 40-এর 3 অনুচ্ছেদ অনুসারে সরকার বিধি প্রণয়ন করতে পারে। এই আদেশের 40-এর 3 উপ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বলবেন সরকার দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস প্রণয়ন করে। তাহলে যদি বর্তমানে আমার এতটুকু জানার, এতটুকু পড়ে আমরা কি শিখলাম, সেটা হলো যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল ওয়ার্ডার, এই ওয়ার্ডারটা পাস করে হচ্ছে আপনার রাষ্ট্রপতি। আর ওয়ার্ডারে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য দরকার হয় রুল। রুলস বার কাউন্সিলও পারে, সরকারও পারে, বাট বার কাউন্সিল যদি পারতে চায় অনুমতি লাগবে সরকারের। আর এই যে রুলস আছে এই রুলসটা প্রণয়ন করছে সরকার। আর বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষমতা থাকলেও তারা আজ পর্যন্ত কোনোদিনও কোনো রুলস প্রণয়ন করেনি। এতটুকু জানলেই হবে। বুঝছেন? আর এখানে একটা কথা আছে যে অর্ডার এবং রুলস এর তুলনা। তো এখানে এই লাইন বাই লাইন পড়বো না, জাস্ট আমি একটা কথা বলে দিলাম যে অর্ডারে যে কথাটা বলছে সেই কথাটা বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়? রুলসে। কারণ অর্ডারে বলা আছে যে 31শে মে বা তার আগে নির্বাচন হবে, 31শে মে অথবা তার আগে নির্বাচন হবে, এটা আছে কোথায়? অর্ডারে। বাট নির্বাচনটা কবে হবে, কেমনে হবে, তফসিল কয়দিন আগে ঘোষণা করবে, তারপর কয়টা ভোট, কে কি আপত্তি দিতে পারবে কিনা, এই বিধিবিধান আছে কোথায়? রুলসে। অনেকটা দেওয়ানি কার্যবিধির ধারা এবং আদেশের মতো। দেওয়ানি কার্যবিধির ধারায় বলছে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মামলা শুরু হবে, কিন্তু আরজির উপাদান কি, আরজিতে কে স্বাক্ষর করবে, কিভাবে করবে, এগুলা ধারাই নাই। এগুলো আছে কোথায়? অর্ডারে বা বিধিতে। বুঝছেন? এখন আমরা চলি পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা। পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট। তো পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বার কাউন্সিল কর্তৃক প্রণীত আচরণবিধি ক্যাননস হিসেবে গণ্য হবে, এবং পাকিস্তান কর্তৃক প্রণীত আচরণবিধিতে ক্যাননস পাকিস্তান শব্দের পরিবর্তে বাংলাদেশ শব্দ প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এই যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এটা অ্যাকচুয়ালি প্রকাশ করছে বাংলাদেশ মানে পাকিস্তান বার কাউন্সিল 1965 সালে। যে দেখেন, মূলত পাকিস্তান আমলে 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইন 1965 এর এত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পাকিস্তান বার কাউন্সিল প্রণয়ন করে, এবং 1969 সালের 5ই জানুয়ারি পাকিস্তান বার কাউন্সিলের একটি প্রস্তাব দ্বারা এই পেশাগত আচরণবিধি গৃহীত হয়। তাহলে পাকিস্তান বার কাউন্সিল আপনার এটা গঠন করা হলো মানে 75 সালে, আর পাকিস্তান কর্তৃক গৃহীত হয় 69 সালে। তো তখন তো আমরা পাকিস্তানের সাথে ছিলাম। তো পরবর্তীতে আমরা যখন স্বাধীন হলাম, আমরা আর আলাদা আচরণবিধির দরকার নেই, আমরা ওই পাকিস্তানের জায়গা পাকিস্তানেরটাই হুবহু গ্রহণ করে নিয়েছি। শুধু পাকিস্তানের জায়গায় থাকবে কি? বাংলাদেশ। এই যে দেখেন, 1972 সালের বার কাউন্সিল অর্ডার দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয়, এবং 1965 সালে, আন্ডারলাইন করবেন, 1965 সালে পাকিস্তান আমলে যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করা হয়, সেই পেশাগত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গ্রহণ করা হয়। বুঝতে পারছেন? তো এখন যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট সংক্রান্ত গোল দিবেন 4টি অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় আমার মনে রাখতে হবে। প্রথম অধ্যায় দেখেন, আইনজীবীদের সাথে আইনজীবীদের আচরণ। পাইছেন?
মানে একজন আইনজীবী আর একজন আইনজীবীর সাথে তার আচরণ কেমন হওয়া উচিত। এই অধ্যায়ে বিধি আছে দেখেন 11টা। কয়টা? 11টা। দ্বিতীয় অধ্যায় দেখেন মক্কেলের প্রতি আচরণ, কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্টস, কয়টা আছে? 14টা। তাহলে দ্বিতীয় অধ্যায় আছে মক্কেলের সাথে একজন আইনজীবীর আচরণ বিধি কেমন হবে, বুঝছেন? তৃতীয় অধ্যায় দেখেন আদালতের প্রতি দায়িত্ববোধ, এটা কিন্তু আচরণ না, আদালতের প্রতি দায়িত্ববোধ, ডিউটি টু দা কোর্ট। উপরের দুইটা দেখেন কন্ডাক্ট, কন্ডাক্ট উইথ রিগার্ড টু দ্য অ্যাডভোকেটস, কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্টস। আর তৃতীয়টা হচ্ছে ডিউটি টু দা কোর্ট। আদালতের প্রতি দায়িত্ববোধ আছে কয়টা? 9টা। এন্ড ফোর্থ যে চ্যাপ্টার অধ্যায় সেটা দেখেন জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ, এখানে আছে কয়টা? সো আপনি মোট এখানে আছে 11 আর হলো 14, 25 আর হলো 9, 34 আর হলো 42টা। মোট কয়টা? 42টা। প্রথম অধ্যায় আইনজীবীর সাথে আইনজীবী 11টা, আইন মক্কেলের সাথে আইনজীবী 14টা, তারপর আদালতের প্রতি কর্তব্য 9টা, আর জনসাধারণের প্রতি 8টা। মোট কয়টা? 42টা। তো এই 4টা অধ্যায় একটা মনে রাখার একটা সূত্র আছে, সিকোয়েন্স। এটা মনে রাখলে আমার মনে থাকবে যে প্রথম অধ্যায় কি, দ্বিতীয় অধ্যায় কি, তৃতীয় অধ্যায় কি, চতুর্থ অধ্যায় কি। গল্পটা মনে রাখতে হবে। গল্পটা হলো যে সকালবেলা কোর্টে সবার আগে আইনজীবীরা যায়। আইনজীবীরা যায়, তখন মক্কেল টক্কেল কেউ আসে না, তখন ওই জায়গায় বসে তারা ওই খেলার কি হয়েছে, পার্টি অফিসে কি হয়েছে, একটু চা খায়, একটু খোঁজ গল্প করে। তাহলে মনে রাখবেন প্রথম অধ্যায় আইনজীবীদের সাথে আইনজীবী, বুঝছেন? একটু পরে যখন বেলা হয় তখন আস্তে আস্তে মক্কেলরা আসা শুরু করে আর কাজ কাম শুরু হয়। তাহলে দ্বিতীয় অধ্যায় কি? মক্কেলের সাথে আইনজীবী, মানে মক্কেলের সাথে মক্কেলের প্রতি আচরণ কি হবে। তাহলে প্রথম অধ্যায় আইনজীবী, পরে অধ্যায় আছে মক্কেলের সাথে। আচ্ছা, মক্কেলের কাছ থেকে কাজ বাজ টাকা পয়সা নিয়ে ঠে এরপরে যাই কোর্টে, নাকি? কোর্টে। তাহলে তৃতীয় অধ্যায় কি? কোর্ট। তৃতীয় অধ্যায় আছে আদালতের প্রতি কর্তব্য। এরপরে আপনি কোর্ট থেকে আসার পরে কেউ ওই বর্তমানে আইনজীবীরা গোপালগঞ্জের অনেকে আছে টিকটক করে, ব্লগ করে, জনগণের সম্পৃক্ততায় যায়, কেউ পার্টি অফিসে যায়, এদিকে যায়। তাহলে চতুর্থ অধ্যায় কি? জনসাধারণের সাথে তার আচরণ বিধি কেমন হবে সেরকম। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে আইনজীবীর সাথে আইনজীবী, তারপর অধ্যায় আছে মক্কেলের সাথে, তারপরে কি? আদালতের সাথে, তারপরে কি? জনসাধারণের সাথে। এখন এটার আর একটা থিওরি ধরেন, এক জীবনে সবচেয়ে একজন আইনজীবীর সবচেয়ে বেশি দেখা হয় মক্কেলের সাথে, এই কারণে মক্কেলের সাথে বিধি আছে 14টা, বুঝছেন? তারপরে যার সাথে দেখা হয় সেটা আইনজীবী। আইনজীবী আইনজীবীর সাথে আছে কয়টা? 11টা। তারপরে একজন আইনজীবী সব প্র্যাকটিস সে করে না, কেউ সিভিল করে, কেউ ক্রিমিনাল করে, এই জন্য ওই কোর্টের প্রতি আছে কয়টা দেখেন? 9টা। আর অনেক আইনজীবী অনেক ভাব নিয়ে চলে, জনসাধারণের সাথে মেশে তো মেশে না, কোর্টে যায় বাসায় আসে। এই কারণে জনসাধারণের সাথে সবচেয়ে আছে কয়টা? 8টা, বুঝছেন? তাহলে প্রথম অধ্যায় আইনজীবীর সাথে আইনজীবী, দ্বিতীয় অধ্যায় মক্কেলের সাথে, তৃতীয় অধ্যায় কোর্টের সাথে, চতুর্থ অধ্যায় জনসাধারণের সাথে। আর সবচেয়ে বেশি আছে মক্কেলের সাথে 14টা, আইনজীবীর সাথে আছে কত? 11টা, আদালতের সাথে আছে 9টা, জনসাধারণের সাথে আছে কয়টা? 8টা। মোট আছে কয়টা? 42টা। তো আমরা বিগত বছর প্রশ্ন দেখি, বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব অনুমোদন লাগবে কার? সরকারের। 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে মোট কতটি অনুচ্ছেদ আছে? 43টি। 3, 4, 5, 6, 8 নম্বরটা ভিভিআই, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 সংশোধন করতে পারে কে? অর্ডার। অর্ডার সংশোধন করতে পারে শুধুমাত্র জাতীয় সংসদ, বুঝছেন? আর পরেরটা যদি দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস সংশোধন, মানে এই জায়গায় কোনো বার কাউন্সিলের কোনো অনুচ্ছেদ টনুচ্ছেদ আমার মনে রাখার দরকার নাই, দুই একটা মনে রাখার দরকার, সেটা আমি বলবো। আপাতত আমরা কোনো অনুচ্ছেদ মনে রাখবো না, বিধি আসুক আর অনুচ্ছেদ। আর একটা কথা বলে দিই, এই অর্ডার যেটা, অর্ডারে আসলে অনুচ্ছেদ 46টা, আর বিধি যেটা রুলস, রুলস মানে অর্ডারে ব্যাখ্যা করছে তো বিধি, ওই জায়গায় বিধি আছে 101টা। কয়টা? তাহলে অর্ডার পাস করছে রাষ্ট্রপতি, অনুচ্ছেদ আছে কয়টা? 46টা। আর অর্ডারে ব্যাখ্যা করার জন্য আছে কি? রুলস। রুলস প্রণয়ন করছে কে? সরকার। বিধি আছে কয়টা? 101টা। এই যে দেখেন, দ্য বাংলাদেশ 10 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972 কতটি বিধি আছে? কয়টা? 101টি।
তারপরে দেখেন পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে মোট 10টি অধ্যায় আছে। কয়টা? 4টি। এই জায়গা যা আছে পারবেন। লাস্টের 15 নম্বর প্রশ্নটা একটু ভুল আছে, দেখেন পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালার ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে অধ্যায় 4 হবে। অধ্যায় 4-এ কয়টা উল্লেখ আছে, কয়টা বিধি আছে? অধ্যায় 4-এ বিধি আছে কয়টা? 8টা। আর অধ্যায় 1 যদি আপনি বলেন তাই অধ্যায় 1-এ আছে কয়টা হবে? 11টা। বুঝছেন? তাহলে আপনাদের কি মনে থাকবে যে কয়টা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে কয়টা অধ্যায় আছে? এবং এই 4টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় হলো আচরণ, আর একটা হলো কর্তব্য। আদালতের প্রতি দায়িত্ব, কর্তব্য। আদালতের সাথে আচরণ হয় না। বুঝছেন? আমরা চলে আসি বার কাউন্সিলে। বার কাউন্সিল অর্ডারের অধীন প্রতিষ্ঠান সমূহ। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 গোল দিবেন 3 শ্রেণীর প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। এই যে আমরা অর্ডার করতেছি, এই জায়গায় 3 শ্রেণীর প্রতিষ্ঠান আছে। একটা হলো বাংলাদেশ বার কাউন্সিল, একটা হলো বার সমিতি, বার অ্যাসোসিয়েশন, আর একটা হলো কি ট্রাইব্যুনাল। তাহলে বার কাউন্সিল একটা, বার সমিতি একটা, আর একটা কি ট্রাইব্যুনাল। আচ্ছা, এখন আমরা চলে এসে বাংলাদেশ বার কাউন্সিল আসলে কাকে বলে। বাংলাদেশ বার কাউন্সিল অর্থ হলো দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অধীন গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। 3 অনুচ্ছেদে বলা হয়েছে এই আদেশের বিধান অনুসারে গঠিত বার কাউন্সিল গোল দিবেন বাংলাদেশ বার কাউন্সিল নামে গণ্য হবে। তাহলে এই বার কাউন্সিলের নাম কি? বাংলাদেশ বার কাউন্সিল। পরের লাইনটা দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা, আন্ডারলাইন করেন, বডি কর্পোরেট। এটা একটি স্বাধীন সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট বডি, বা স্বায়ত্তশাসিত বা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি। সংবিধিবদ্ধ সংস্থা মানে হলো যে প্রতিষ্ঠান তারা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, বাইরে থেকে তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করে না। তো সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সংবিধিবদ্ধ সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক একইভাবে বাংলাদেশ বার কাউন্সিলও একটা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো পরীক্ষায় প্রশ্ন আসছে বহুবার যে বাংলাদেশ বার কাউন্সিল একটা কি সংবিধিবদ্ধ সংস্থা, স্বাধীন সংস্থা, বা স্বশাসিত সংস্থা? সবগুলাই ঠিক আছে। তারপরে দেখেন, বার কাউন্সিল একটি আইন দ্বারা সৃষ্ট হবে। কি কি দ্বারা সৃষ্ট সংস্থা হবে? আইন দ্বারা। আমরা আমরা চলে এসে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো যে বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ দ্বারা। এটা আমরা মোটামুটি জানি নাকি? আর রাষ্ট্রপতির কত নম্বর আদেশ? 43 নম্বর আদেশ। 3 অনুচ্ছেদ দ্বারা বার কাউন্সিল গঠন করা হয়েছে। এখন আমরা চলে এসে বার সমিতি, বার অ্যাসোসিয়েশন। ভাই বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন অনেকে আপনারা এক করে ফেলেন। বার কাউন্সিল সারা বাংলাদেশে একটাই, এবং বার কাউন্সিল হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা। আর বার অ্যাসোসিয়েশন হলো বিভিন্ন এলাকায় লোকাল যে প্রতিষ্ঠান। কারণ গোপালগঞ্জের বার অ্যাসোসিয়েশন আছে একটা, সামনে আর একটা হবে যে টেক্সাস বার অ্যাসোসিয়েশন। তো এরকম ভাবে 64 জেলা, বাট বার অ্যাসোসিয়েশন আছে 64টার উপরে। বুঝছেন? আর বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয় হলো কে? বাংলাদেশ বার কাউন্সিল। অর্থাৎ বার অ্যাসোসিয়েশন হলো স্থানীয় একটা প্রতিষ্ঠান, যেটাকে বলে আইনজীবীদের সমিতি, আইনজীবী সমিতি। আচ্ছা, তাহলে দেখেন বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল অর্ডার 1972 2 এর খ খ, কোন ধারা টারা কিছু মনে রাখার দরকার নাই। এই জায়গায় দেখেন বার সমিতি 2 ধরনের। কয় ধরনের? একটা হলো সুপ্রিম কোর্ট বার সমিতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আর একটা হলো স্থানীয় বার সমিতি, লোকাল বার অ্যাসোসিয়েশন, যেমন ঢাকা বার সমিতি, যশোর বার সমিতি ইত্যাদি। তাহলে বার অ্যাসোসিয়েশন আবার ভাগ করছে 2 ভাগে। সবার উপরে হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে একটাই, আর নাই। বাট স্থানীয় বা লোকাল বার অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে অসংখ্য আছে। এবং প্রথমে আপনাকে উকিল হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে আপনাকে লোকাল যে কোনো একটা বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। এরপরে যখন আপনি হাইকোর্টের পরীক্ষা দিয়ে আপনি হাইকোর্টে এনরোলড হবেন, তখন আপনি এই অবস্থায় আপনি সুপ্রিম কোর্ট বারের সদস্য হবেন। অর্থাৎ একই সাথে আপনি স্থানীয় বার সমিতির একটা সদস্য হবেন, আর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। বাট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হলে অবশ্যই তাকে হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হিসেবে আগে তালিকাভুক্ত হতে হবে।
তাহলে আমার এখানে মনে রাখা দরকার বার অ্যাসোসিয়েশন কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্থানীয় বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, জেনে রাখা ভালো, এটা একটু গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটা দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 39 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল যে কোনো বার সমিতিকে স্বীকৃতি দিতে পারে। কে স্বীকৃতি দিতে পারে? বার কাউন্সিল। বার কাউন্সিল বার সমিতি অনুমোদন করবে এবং এই ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন নাই। সরকারের কোনো প্রকার অনুমতির প্রয়োজন নাই। বুঝছেন? মানে আমরা কয়েকজন এসে খানুল একাডেমির যারা আছে, গোপালগঞ্জে বেশ কয়েকজন আছে, 40 জন, এবার আশা করি 50 জনের বেশি হবে। তো আমরা যদি মনে করি যে আমরা এই জায়গায় একটা বার অ্যাসোসিয়েশন করবো, তাহলে আমাদের কাছ আমাদের অনুমতি লাগবে কার কাছে? বার কাউন্সিলের। এই জায়গায় সরকার লাগবে না, তারা অনুমতি দিলে এই জায়গায় একটা বার অ্যাসোসিয়েশন হতে পারে। আচ্ছা, তারপরে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 2 অনুচ্ছেদ অনুসারে স্থানীয় বার সমিতি অর্থ হলো জেলায় যে কোনো বার সমিতি, আর 39 অনুচ্ছেদের অধীন স্বীকৃত অন্য যে কোনো বার সমিতি। কিন্তু সুপ্রিম কোর্ট বার সমিতি স্থানীয় বার সমিতির অন্তর্ভুক্ত হবে না। এটা মনে রাখেন, সুপ্রিম কোর্ট বার সমিতি কিন্তু স্থানীয় বার সমিতির অন্তর্ভুক্ত হবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা প্রতিষ্ঠান পেলাম, একটা হলো বার কাউন্সিল আর একটা হলো বার অ্যাসোসিয়েশন। আর বার অ্যাসোসিয়েশনটা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, একটা হলো লোকাল বার অ্যাসোসিয়েশন। চলে আসি ট্রাইব্যুনাল। এই অনুচ্ছেদটা মনে রাখেন, 33, জাস্ট একটা। ট্রাইব্যুনাল আছে কত অনুচ্ছেদে? 33। আচ্ছা, তো এখন আহ ট্রাইব্যুনাল কিসের জন্য দরকার? ট্রাইব্যুনাল দরকার হলো এজন্য, ওই যে একটু আগে আমরা বললাম যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, মোট অধ্যায় আছে কয়টা? চারটা। এই চারটা বিধি আছে কয়টা? 42টা। কোনো অ্যাডভোকেট যদি এই 42টা বিধির কোনো একটা সে মানে পালন করে নাই, লঙ্ঘন করছে, তাহলে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি এই ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারে। বুঝছেন? ওই জায়গায় আছে যে আদালতের প্রতি আদালতের সাথে বেয়াদবি করা যাবে না, তারপর মক্কেলের সম্পত্তিতে আসক্ত হওয়া যাবে না, অ্যাডভোকেট হিসেবে বিজ্ঞাপন দেওয়া যাবে না, অ্যাডভোকেট হিসেবে দালালদের সাথে টাকা ভাগ করা যাবে না। এরকম অনেক কোথাও জায়গা আছে, আমরা পড়বো। তো এইগুলা কোনো একটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে, অ্যাডভোকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা তো বাংলাদেশ বার কাউন্সিল। আর বাংলাদেশ বার কাউন্সিলের যে যারা এই বিচার করে আইনজীবীদের, তারে বলে কি ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল আছে কত অনুচ্ছেদে? 33 অনুচ্ছেদে। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাডভোকেট আপনার সাথে অসদাচরণ করেন, মক্কেল সাথে ভালো ব্যবহার করতেছে না, ওই যে সাক্ষ্য আইন আমরা পড়ছিলাম যে মক্কেলের সে গোপন কথা জানি প্রকাশ করে দিছে, বাট অ্যাকচুয়ালি তো সে প্রকাশ করতে পারবে না, এইগুলো হলো অসদাচরণ। তাহলে আপনি মক্কেল হিসেবে বা আদালত হিসেবে বা একজন জনগণ হিসেবে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি অভিযোগ জানাইতে পারেন কোথায়? বাংলাদেশ বার কাউন্সিলে। আর এই মামলাটা হবে কোথায়? ট্রাইব্যুনাল। বার কাউন্সিল ট্রাইব্যুনাল 1972 2 অনুচ্ছেদ অনুসারে ট্রাইব্যুনাল অর্থ হলো এই অর্ডার অধীন গঠিত ট্রাইব্যুনাল। 33 অনুচ্ছেদ অনুসারে ট্রাইব্যুনাল গঠন করা হয়। 33 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। কয়টা? এক বা একাধিক। তো এটা বলতেন এক বা একাধিক। আদালত ইচ্ছা করলে, মানে বার কাউন্সিল ইচ্ছা করলে এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। তো গতবার আমরা বার কাউন্সিল থেকে যা পড়ছি, বুঝছেন, গতবার আল্লাহর রহমতে পাঁচটার পাঁচটাই কমন পড়ছে। তো আশা করি আমাদের পাঁচটার পাঁচটা পড়ার দরকার নাই, তিনটা কমন পড়লেই আলহামদুলিল্লাহ। দেখেন, তো এই ট্রাইব্যুনালের সদস্য হলো মোট 3 জন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ট্রাইব্যুনালের সদস্য কয়জন, 3 জন। ট্রাইব্যুনাল, ট্রাই শব্দের অর্থ তিন, বুঝছেন? বলে না ট্রাই সেমিস্টার, তো ট্রাইব্যুনালে ওই তিন এর সাথেই আছে, এটাও কত? ট্রাইব্যুনালের সদস্য কয়জন? 3 জন। তো বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক এ জায়গা মনোনীত আছে না, এ জায়গায় লেখেন নির্বাচিত। হ্যাঁ, মনোনীত কেটে লেখেন নির্বাচিত। নির্বাচিত 2 জন সদস্য এবং অ্যাডভোকেটের মধ্যে হতে একজন নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। বুঝছেন? তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত হবে কয়জন? 2 জন।
আর অ্যাডভোকেটের মধ্যে হইতে একজন। তাহলে ট্রাইব্যুনালের মোট সদস্য কয়জন? 3 জন। আর চেয়ারম্যান কে হবেন দেখেন, এই 3 জনের মধ্যে যে প্রবীণ সে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে। তো জেনে রাখা ভালো, যদি দেখেন অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হবে না। অ্যাটর্নি জেনারেল সাহেব ট্রাইব্যুনালের সদস্য হবে না। আর পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব হবে ট্রাইব্যুনালের সচিব, অর্থাৎ যিনি বার কাউন্সিলের সচিব তিনি ট্রাইব্যুনালেরও সচিব। বুঝতে পারছেন? বিগত বছরে আপনার প্রশ্নে আসি, দেখেন এখানে একবার একটা প্রশ্ন এসেছিল, বাংলাদেশ বার কাউন্সিল একটি কি সংস্থা? স্বায়ত্তশাসিত সংস্থা। তারপরে 3 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি কি? প্রেসিডেন্টস অর্ডার। কি বলেন? প্রেসিডেন্টস অর্ডার। তারপরে 5 নাম্বার দেখেন, বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় কয় ব্যক্তির সমন্বয়? 3 ব্যক্তির সমন্বয়। তো এখানে বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন সেলফ প্র্যাকটিসের। বিশেষ করে যদি 3, 5 নাম্বার, যে বার সমিতিকে কে স্বীকৃতি দিতে পারে? বার কাউন্সিল। আর এ জায়গায় কি সরকার অনুমতি লাগবে? লাগবে না। 9 নাম্বার দেখেন, যে বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করতে পারে? কয়টা? একটা, একাধিক। 10, 12, তো 13। আমরা চলে এসে বার কাউন্সিলের মেয়াদ, অনুচ্ছেদ কত? 4। তো এখানে একটা বিষয় দেখেন, সেটা হলো যে বার কাউন্সিলের মেয়াদ বলতে বোঝাচ্ছ হচ্ছে যে বার কাউন্সিলের কমিটির মেয়াদ। ঠিক আছে? বাংলাদেশ বার কাউন্সিলে একটা নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়, যে বার কাউন্সিলের যারা কমিটি আছে সেই কমিটিটা নির্বাচিত হয় আর কি, তারা দায়িত্ব পালন করে। তো এই কথাটা বলতে বার কাউন্সিলের মেয়াদ বলছে কততে? 4 অনুচ্ছেদে। আমার অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই। আমি যেটা মনে রাখবো, দেখেন বার কাউন্সিলের মেয়াদ হবে 3 বছর। কত বছর? 3 বছর। সুতরাং বার কাউন্সিল নির্বাচিত সদস্যের মেয়াদও 3 বছর। তাহলে এই যে নির্বাচনে যে সদস্যদের মেয়াদ কত বছর? 3 বছর। এটা গুরুত্বপূর্ণ। এই 3 বছর মেয়াদ শুরু হবে বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের 1 জুলাই হতে। তা পরীক্ষার প্রশ্ন আসবে যে 3 বছর মেয়াদ শুরু হবে কখন থেকে? কখন থেকে বলেন? 1 জুলাই হতে। ঠিক আছে? তারপরে দেখেন, বার কাউন্সিলের মেয়াদ শেষে বার কাউন্সিলের সদস্যরা পদ হারাবে। তো বার কাউন্সিলের যখন মেয়াদ শেষ তখন বার কাউন্সিলের সদস্যরা পদ হারাবে। তো আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, যে বার কাউন্সিলের পদের মেয়াদ কত বছর? তাহলে 3 বছর। তো আমরা চলে চলে আসি, জেনে রাখা ভালো, বার কাউন্সিলের সাধারণ নির্বাচন হয় বার কাউন্সিলের মেয়াদ যে বছর শেষ হয় সেই বছরের 31শে মে অথবা তার পূর্বে। বুঝছেন? মেয়াদ শেষ হয় কবে? 31শে মে অথবা তার পূর্বে। এই মানে সাধারণ নির্বাচন হয়, সরি, সাধারণ নির্বাচন হবে যে বছর মেয়াদ শেষ হবে সেই সেই বছরের 31শে মে অথবা তার পূর্বে। উদাহরণস্বরূপ বলি, যে 3 বছর ধরেন শেষ হবে 2025 সালে, তাহলে 25 সালে নির্বাচনটা করার শেষ দিন হলো 31শে মে। ইচ্ছা করলে আরো আগেও করতে পারে। তবে নির্বাচন সর্বশেষ ডেট হলো 31শে মে। যদি 31শে মেতে নির্বাচন করে, যারা নির্বাচিত হলো তারা দায়িত্ব গ্রহণ করবে কবে? 1 জুলাই। 1 জুলাই। এখন বলেন যে স্যার, তাহলে 31শে মে নির্বাচন হলো, তাহলে আগে যারা আছে তারা 1 জুলাই কে? কারণ এই মাঝখানে কারা দায়িত্ব পালন করবে? ওই যে যারা ছিল তারা। আমেরিকার ইলেকশন হবে দেখবেন নভেম্বর মাসে, আর ক্ষমতা নেই আরো 5-6 মাস পরে গিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা। অন্যদিকে বার কাউন্সিলের মেয়াদ শুরু হবে বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের 1 জুলাই হতে, এটা তো আমরা জানি। তো এখানে একটা কথা একটু লিখতে হবে। লেখেন, অ্যাডহক কমিটি নাকি শাকিল? লেখেন মহামারী ইত্যাদি কারণে, মহামারী অতিমারি মানে ওই যে করোনা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, এইগুলো আর কি, ইত্যাদি কারণে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা
অ্যাডহক বার কাউন্সিল গঠন করতে পারবে? অ্যাডহক, অ্যাডহক, অ্যাডহক বার কাউন্সিল গঠন করতে পারবে, যার মেয়াদ 1 বছরের বেশি হবে না। যার মেয়াদ 1 বছরের বেশি হবে না। মোট সদস্য, ব্র্যাকেটে লেখেন মোট সদস্য 15 জন, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান। মোট সদস্য 15 জন, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান হবেন, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান হবেন। হ্যাঁ, মোট সদস্য 15 জন, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান হবেন। লেখেন সংশোধনী 2025, সংশোধনী 2025, সরি 21, 25 বলি কেন, 21, সংশোধনী 2021। জি, দরকার নাই। আচ্ছা, এখানে একটা কথা শুনেন ভাই, এই জায়গায় বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের 4 অনুচ্ছেদে বলা আছে যে বার কাউন্সিলের মেয়াদ হবে কত বছর? 3 বছর। এখন 3 বছর শেষ হইলে সবার সকলে তার পদ হারাবে, এটাও জায়গা বলা আছে। এখন 2021 সালে করোনার বছরে যখন লকডাউন চলে, তো ওই মুহূর্তে বার কাউন্সিলের নির্বাচনের ডেট ছিল 2021-এ। এখন 21-এ যদি ডেট থাকে, করোনার কারণে তো নির্বাচন করা যাচ্ছে না। আবার যদি নির্বাচন না হয় তাহলে তো তারা তাদের দায়িত্ব পদও হারাবে, তাহলে একটা অচল অবস্থার সৃষ্টি হয়। তাহলে তারা যদি পদ হারায় তাহলে নির্বাচন করবে কে? তো তখন সরকার বলল যে দেশে যদি কোনো মহামারী, অতিমারি, প্রাকৃতিক দুর্যোগ বা দৈবিক কারণে, অনিবার্য কারণবশত যদি যে কোনো কারণে নির্বাচন অনুষ্ঠান করা না যায়, সেক্ষেত্রে সরকার গেজেট নোটিফিকেশন দ্বারা অ্যাডহক বার কাউন্সিল গঠন করতে পারে। মানে কোনো প্রকার ভোটাভুটি তারা সাময়িকভাবে, অ্যাডহক মানে হলো সাময়িক। তো এই অ্যাডহক বার কাউন্সিলের মেয়াদ হবে সর্বোচ্চ কত? 1 বছর। মানে সর্বোচ্চ 1 বছর, মানে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হতে পারে, বাট সর্বোচ্চ 1 বছরের বেশি হবে না। বুঝছেন? আর এই অ্যাডহক বার কাউন্সিলের চেয়ারম্যান কে হবেন? অ্যাটর্নি জেনারেল। আর মোট পদের সংখ্যা কত? 15 জন। এই হচ্ছে কথা। সংশোধনী 2021, নট 25, সংশোধনী 2021। বুঝতে পারছেন? তো যারা লিখতে পারেন নাই তাদের আমি তো সাদাই বললাম, মানে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে সরকার গেজেট প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অ্যাডহক কমিটি গঠন করতে পারে, যার মেয়াদ 1 বছরের বেশি হবে না। আর এর চেয়ারম্যান হবেন কে? অ্যাটর্নি জেনারেল। আর মোট সদস্য সংখ্যা হবে 15। আর সংশোধনী 2021। এই হলো কথা। বুঝছেন? এবার আমরা চলে আসি বার কাউন্সিলের সদস্য। মানে এই যে যে 3 বছর অন্তর অন্তর যে বার কাউন্সিল হয়, নির্বাচন হয়, বা বর্তমানে যে বার কাউন্সিল আছে, এটার সদস্য মোট কয়জন দেখেন। এটা 5 অনুচ্ছেদে বলছে, অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই। দেখেন মোট সদস্য 15 জন। 14 জন হলো নির্বাচিত আর একজন হলো পদাধিকার বলে। 14 জন নির্বাচিত আর একজন হলো এক্স অফিসিও। এক্স অফিসিও মানে কি? পদাধিকার বলে। আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছি যে এক্স অফিসিও জাস্টিস অফ দা পিস কত ধারায়? 25 ধারা। মনে আছে? তাহলে বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? 15 জন। নির্বাচিত কয়জন? 14 জন। আর এক্স অফিসিও একজন। তো পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সাধারণ আসন থেকে নির্বাচিত 7 জন অ্যাডভোকেট, আন্ডারলাইন করেন, সাধারণ আসন থেকে নির্বাচিত 7 জন, এবং 7টি গ্রুপে বিভক্ত আঞ্চলিক বার সমিতি হতে 7 জন অ্যাডভোকেট। তো আমাদের সময় কম, জাস্ট মনে রাখেন যে অ্যাটর্নি জেনারেল এক, সাধারণ আসন থেকে 7 জন, আর সমগ্র বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন ভাগ করবে 7 ভাগে, দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, এরকম ভাগ করে। তাহলে ওই 7 অঞ্চল থেকে 7 জন। আর সাধারণ আসন মানে সারা বাংলাদেশ থেকে 7 জন। আর 7 অঞ্চল থেকে 7 জন, 7 7 14। আর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলের কিন্তু কোনো ভোট হয় না। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলেই বার কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান।
বুঝছেন? এই বাংলা আছে সভাপতি, আর ইংরেজিতে কি বলে? চেয়ারম্যান। আচ্ছা, আঞ্চলিক বার সমিতি হতে 7 জন অ্যাডভোকেটকে নির্বাচিত করার জন্য গোল দিবেন। সরকার বার সমিতিকে 7টি গ্রুপে বিভক্ত করবে। তাহলে বার সমিতিকে 7টি গ্রুপে বিভক্ত করবে কে? সরকার। এটা মনে রাখেন, যদি আসে যে বার সমিতিকে 7টি গ্রুপে বিভক্ত কে করবে? সরকার। তো জেনে রাখা ভালো, একেবারে লাস্টের পয়েন্ট আমরা দেখব, এটা গুরুত্বপূর্ণ, যে কোনো অ্যাডভোকেট পর পর বা ধারাবাহিকভাবে 2বারের অধিক বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করবে না। 3টে স্টার্টে এই কথাটাই গুরুত্বপূর্ণ, কোনো অনুচ্ছেদ মনে রাখার দরকার নাই। এ জায়গা বলছে কোনো অ্যাডভোকেট নির্বাচন কইরা পর পর হতে পারবে কয়বার? 2বার। 2বারের পর তার বিরতি দিতে হবে, এরপর আবার দাঁড়াইতে হবে। এমন না যে 2বার হলেই আর জীবনও পারবে না, বিষয়টা তা না। সে ধরেন রুহুল কুদ্দুস কাজল সাহেব একবার হইছে, আবার নির্বাচন করে আবার হলো, কিন্তু থার্ড টাইম ওনার বিরতি দিতে হবে। বিরতি দিয়ে যদি আবার নির্বাচন করার ইচ্ছা থাকে, তাহলে পরে গিয়ে আবার তাকে নির্বাচন করতে হবে। বুঝছেন? 2বারে বেশি হবে না। হ্যাঁ, তাহলে একটানা কতবার হতে পারে? সর্বসাকল্যে 2বার না, কিন্তু একটানা 2বার। ঠিক। এখন আমরা চলে আসি, তাহলে বার কাউন্সিলের সদস্যদের পদ শূন্য হওয়া। বার কাউন্সিলের সদস্যদের পদ শূন্য হওয়া বিধিগত 91। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? 15 জন। কমিটিতে কয়জন আছে? 15 জন। তাহলে এখন তাদের সদস্যপদ কখন শূন্য হবে, এটা হলো বিষয়বস্তু। কখন শূন্য হবে? দেখেন, আহ 91 বিধিতে বলা হয়েছে, 91 বিধি অনুসারে বার কাউন্সিলের কোন সদস্যদের পদ শূন্য হবে যদি, 91 বিধিটিতে আমার কিছু মনে রাখার দরকার নাই। বার কাউন্সিলের সচিবের নিকট কোন সদস্য তার পদত্যাগ পত্র অর্পণ করে পদত্যাগ করলে, কার কাছে? সচিবের কাছে। তাহলে পদত্যাগ পত্র কার কাছে দিলে হবে? সচিবের কাছে। আচ্ছা, সচিবের আমি আর একটা কথা বলে দিই, এখন থেকে জেনে রাখেন, সচিবের সচিবরে বলা হচ্ছে সেক্রেটারি, আর সচিবের আর একটা বাংলা সম্পাদক। তাহলে বার কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেল, চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। আর সেক্রেটারি হচ্ছে কে? সচিব। সেক্রেটারির আরেক বাংলা কি? সম্পাদক। বুঝছেন? সচিবও যে, সম্পাদকও সে, সেক্রেটারিও সে। আচ্ছা, তাহলে যদি কোনো সদস্য 15 জনের কোনো একজন যদি পদত্যাগপত্র দেয় কার কাছে? সচিবের কাছে, তাহলে তার ওই বার কাউন্সিলের সদস্যপদ কি হবে? শূন্য হবে। তারপর দেখেন, অ্যাডভোকেট তালিকা হতে তাকে অপসারিত করা হলে, অ্যাডভোকেট তালিকা হতে কেন অপসারণ করা হয়? ওই যে 42টা বিধি আছে, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের, আপনি কোনো একটা লঙ্ঘন করছেন, তখন ট্রাইব্যুনাল বিচার শেষে আপনারা বহিষ্কার করছে যে তুমি আর অ্যাডভোকেট থাকতে পারবা না। তাহলে যদি কেউ অ্যাডভোকেট নাই থাকে, তাহলে সে তো ওই কমিটির সদস্য থাকবে না। তারপরে দেখেন 3 নাম্বারটা, বার কাউন্সিল মিটিং এ পর পর বল দিবেন 3টি মিটিং এ অনুপস্থিত থাকলে। ভিভিআই পরীক্ষায় আসবে কয়টা মিটিং এ অনুপস্থিত থাকলে? 3টি। পর পর কয়টা? 3টা। প্রথম মিটিং এবং শেষ মিটিং এর মধ্যে বিরতি গোল দিবেন, 4 মাসের কম হবে না। তবে পরপর 3টে মিটিং যদি 2 মাসে হয় সমস্যা নাই, কিন্তু পরপর 3টে মিটিং অনুপস্থিত আছে, কিন্তু প্রথম মিটিং আর শেষ মিটিং এর বিরতি কয় মাসের কম হবে না? 4 মাসের কম হবে না। শর্ত হলো, আন্ডারলাইন করেন, বার কাউন্সিলের চেয়ারম্যানের নিকট হতে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকলে সেটা মিটিং এ অনুপস্থিত হিসেবে গণ্য হবে না। চেয়ারম্যানের কাছ থেকে, বার কাউন্সিল চেয়ারম্যানের কাছ থেকে যদি অনুমতি নিয়ে অনুপস্থিত থাকে, তাহলে সেটা মিটিং এ অনুপস্থিত হিসেবে গণ্য হবে না। বুঝতে পারছেন? ওই অনুমতি নিয়ে মানে ছোটবেলা আমরা যখন ওই যে ক্লাস টিচারের কাছে বলতাম যে স্যার আমি আসতে পারবো না, আমার ছুটি দেন 2 দিন, তাহলে ছুটি যদি নিয়ে উনি অনুমতি দিত, পরের দিনে সে আর বেতের বাড়ি খাওয়া লাগতো না, আর নাইলে কিন্তু বেতের বাড়ি কনফার্ম। আর না হলে যে পাড়ার অভিভাবক এক বড় বাইরে ধরে নিয়ে যাওয়া লাগতো নাকি, যে এই যে আমার অভিভাবক। আচ্ছা, তো তাহলে আপনি যদি চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে অনুপস্থিত থাকেন, তাহলে সমস্যা নাই। এছাড়া সর্বশেষ যে আর একটা আছে, দেখেন, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তাকে পদোন্নত করা হলো, অর্থাৎ কোনো অ্যাডভোকেট যদি বিচারপতি হয়, তাহলেও তার সদস্য পদ শূন্য। তাহলে আমরা কি কি মনে রাখবো? সচিবের নিকট পদত্যাগপত্র দিলে 1। তারপরে সে যদি আপনার সদস্য থেকেই কি হয়, বার কাউন্সিলের অ্যাডভোকেটের সদস্য থেকেই অপসারিত, অ্যাডভোকেট হিসেবেই অপসারিত হয়। মিটিং এ অনুপস্থিত থাকে কয়টা? 3টা, পরপর 3টা। তবে প্রথম এবং শেষ মিটিং এর ব্যবধান হইতে হবে কত? 4 মাসের বেশি। 4 মাসের বেশি। এবং সুপ্রিম কোর্টের বিচারক যদি সে হয়, তাহলেও তার সদস্য পদ আর থাকবে না।
এখন পরেরটা গুরুত্বপূর্ণ দেখেন, বার কাউন্সিলের কোন সদস্য যাকে অ্যাডভোকেট হিসেবে বরখাস্ত করা হয়েছে সে তার বরখাস্তের মেয়াদে বার কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করবে না। মানে যারা বরখাস্ত করছে অ্যাডভোকেট হিসেবে, যে ট্রাইব্যুনালের বরখাস্ত করছে যে তুমি আর অ্যাডভোকেট নাই, তাহলে সে আর সদস্য হিসেবে কোনো কাজ করবে না। সে যদি অ্যাডভোকেটই না থাকে তাহলে কেমনে সে কাজ করবে? কিন্তু বার কাউন্সিলের সদস্য হিসেবে তার পদ শূন্য হবে। বরখাস্ত করছে, কাজ করতে পারতেছে না, কিন্তু সদস্য পদ এখনো শূন্য হয় নাই। বুঝছেন? যদি স্থায়ী ভাবে বহিষ্কার করে তাহলে সদস্য পদ শূন্য, কিন্তু যদি সাময়িক ভাবে করে তাহলে সদস্য পদ শূন্য না। কিন্তু সাময়িক ভাবে করলে যতদিন করছে ততদিন আমি কমিটির কাজকর্ম করতে পারবো না। কিন্তু বার কাউন্সিলের সদস্য হিসেবে তার পদ শূন্য হবে যদি বরখাস্তের মেয়াদ 1 বছর বা তার বেশি মেয়াদের হয়। কিন্তু বরখাস্তের মেয়াদ যদি আবার 1 বছরের বেশি হয়, 1 বছর বা তার বেশি, তাহলে সদস্য পদও কি শূন্য। বা তার বরখাস্তের মেয়াদ বার কাউন্সিলের সদস্য হিসেবে তার যে মেয়াদ সেই সম্পূর্ণ মেয়াদের জন্য হয়। এই কথাটার অর্থ একটু ব্যাপক, বুঝতে হবে। ধরেন সে, আমরা জানি বার কাউন্সিল কমিটির মেয়াদ কতদিন, 3 বছর। এখন 2.5 বছর পর্যন্ত সে দায়িত্ব পালন করছে, 2.5 বছরের শেষ 3 মাস তারা অ্যাডভোকেট হিসেবে বরখাস্ত করছে। 2.5 বছরের শেষ 3 মাস তারা অ্যাডভোকেট হিসেবে কি, মানে শেষ 6 মাস বরখাস্ত করছে। তাহলে সে তো অ্যাডভোকেট, যদি 6 মাস বরখাস্ত থাকে তাহলে ওই কমিটির মেয়াদও আছে কতদিন, 6 মাস। তাহলে তার সদস্যপদ কি হবে, শূন্য। বুঝছেন? নর্মালি কত বছরের বেশি বরখাস্তের মেয়াদ হলে সদস্যপদ শূন্য হবে? 1 বছর বা তার বেশি, 1 বছর বা তার বেশি। কিন্তু কখনো কখনো 1 বছরের কম মেয়াদের জন্য বরখাস্ত করলেও সদস্যপদ শূন্য হতে পারে। কোন পরিস্থিতিতে? যদি দেখা গেল যে সময়ের জন্য বরখাস্ত করছে কমিটির মেয়াদই আছে ওই কয়দিন, তাহলে তার সদস্যপদ কি শূন্য। বুঝতে পারছেন? তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন একজন বার কাউন্সিল সদস্যদের পদ শূন্য হয় না পদত্যাগ করলে, চেয়ারম্যানের অনুমতি ব্যতীত 3টি মিটিং অনুপস্থিত থাকলে, আইনজীবী তালিকাতে উপস্থিত হলে, ফৌজদারি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলে। কোন অ্যাডভোকেট যদি ফৌজদারি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয় তার সদস্যপদ শূন্য হয় না। এর মধ্যে আমরা পড়ছি, উপর একটাও পড়ছি না ফৌজদারি মামলায় কারাদণ্ড হলে সদস্যপদ শূন্য হয় না। 2 নাম্বার দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত, 60টি। আর বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত, 15। নির্বাচিত যদি বলে কয়জন, 14 জন। নির্বাচিত 14 জন। 5 নাম্বার দেখেন, কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি, উপর্যুপরি মানে কন্টিনিউয়াসলি 2বারের বেশি। ঠিক আছে। 6 নাম্বার দেখেন, বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ বছরে বার কাউন্সিল নির্বাচনে যে তারিখ বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো কত তারিখ, 31শে মে। সেলফ প্র্যাকটিসে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। ভিতরে যে আলোচনা করলাম এটা যদি পড়েন প্রশ্ন সবই উত্তর ইনশাল্লাহ পারবেন। বুঝতে পারছেন? 8 নাম্বার প্রশ্নটা দেখেন, 8 নাম্বার, যে পদাধিকার বলে বার কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন, একজন না, একজন। 10 নাম্বার দেখেন, বার কাউন্সিলের নির্বাচনের উদ্দেশ্যে সরকার স্থানীয় বার অ্যাসোসিয়েশন বা বার সমিতিকে কয়টি ভাগে বিভক্ত করবে, 60টা। 60টা। 12, 14, 15, 16, 17। আমরা চলে আসি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যানের বাংলা কি বলেন, সভাপতি। আর ভাইস চেয়ারম্যান বাংলা কি, সহসভাপতি। 6-1 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিলের একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান কয়জন, একজন। আর ভাইস চেয়ারম্যান একজন। চেয়ারম্যান দেখেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দেখেন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। তাহলে অ্যাটর্নি জেনারেলের নির্বাচন করা লাগতেছে না, বাট ওই যে 14 জন আছে ওই 14 জনের মধ্যে থেকে নির্বাচিত হবে একজন কে, সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান। এখন পরের লাইনটা গুরুত্বপূর্ণ দেখেন, বার কাউন্সিল গঠনের বল দিবেন প্রথম মিটিং এ বার কাউন্সিলের সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। তো পরীক্ষায় যেটা আসবে বিধিটি দিয়ে আসবে না, পরীক্ষায় আসবে যে সহসভাপতি নির্বাচন করবে কোন মিটিং, বার কাউন্সিল নির্বাচনের মানে গঠনের প্রথম মিটিং এ। বার কাউন্সিলের নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে, গোপন ব্যালটের মাধ্যমে নয়। বুঝছেন? বার কাউন্সিল নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে, গোপন ব্যালট না। গোপন ব্যালট না মানে হলো, ধরেন এই জায়গার নির্বাচন হইলো, এ জায়গায় কে কারে ভোট দিচ্ছে ব্যালটেই দিচ্ছে, বাট কে কারে ভোট দিচ্ছে সবাই জানি। নির্মল কি কারে ভোট দিচ্ছে বা প্রভাস কারে ভোট দিচ্ছে এটা সবাই
জানি ব্যালটের মাধ্যমে হবে, তবে সেটা গোপন ব্যালট না, সরাসরি প্রকাশ্য ব্যালট। কারে কে ভোট দিতেছে জানা যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে বিষয়টা মনে রাখবেন, এ বলে প্রকাশ্য ব্যালট বুঝেন নাই ফেরদৌস সাহেব? প্রকাশ্য ব্যালট, জি, প্রকাশ্য ব্যালটই ভালো, যদি কারো নিন্দা করেন প্রকাশ্য করবেন। জি, আচ্ছা। তো তাহলে এখন আমরা চলে আসি যে বার কাউন্সিলের সচিব, সচিবের পাশে লেখেন সম্পাদক, সেক্রেটারি, সচিব, সম্পাদক একই। বার কাউন্সিলের একজন সচিব থাকবে, সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজদের মধ্যে হতে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ, যদি বলে বার কাউন্সিলে কয়জন সচিব থাকবে, একজন। এবং এটা নিয়োগ করবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কাদের মধ্যে থেকে নিয়োগ করবে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্যে হতে সচিব নিয়োগ করবে। বার কাউন্সিলের সচিবের পদের মেয়াদ হবে, এটা আন্ডারলাইন করেন, সরকার যেমন নির্ধারণ করে। তার আগে একটা সবার উপরে সচিব আছে 6 ক, 6 ক, এর ব্র্যাকেটে লেখেন 2012। আচ্ছা, লেখা লাগবে না, নিচে আছে, সরি। আচ্ছা, তো এখানে যেটা মনে রাখবেন, যদি বলে যে সচিবরে নিয়োগ দেয় কে, সরকার, সচিবের পদের মেয়াদ কত, সরকার যেটা নির্ধারণ করে। তারপরে দেখেন, 6 ক অনুচ্ছেদটি গোল দিবেন 2012 সালে সংযুক্ত করা হয়, কত সালে, 2012 সালে। তার মানে 2012 সালের আগে সচিব পদটা কিন্তু ছিল না। সচিব পদ আসলো অ্যাকচুয়ালি বার কাউন্সিলে, মানে উকিল হওয়ার হিড়িক পড়লো কখন থেকে জানেন, যখন বিচার বিভাগ পৃথক হলো, তখন জজের ওই যে যে বিচার বিভাগ পৃথক হয়ে বিজিএসসি আলাদা পরীক্ষা নেওয়া শুরু করলো 2007 সালের পর থেকে, 2009। এরপর থেকে আইনে পড়ার হার বেড়ে গেল। আগে তো আইন ছিল হাতে গোনা কয়েকটা, পাবলিক বিশ্ববিদ্যালয়, তা পাবলিক বিশ্ববিদ্যালয় হাতে গোনা, আর প্রাইভেটেও হাতে গোনা কয়েকটা ছিল। আর এরপরে হচ্ছে যে 12 সাল থেকেও আপনাদের কপাল পোড়া শুরু হলো, কপাল পোড়া মানে হলো 12 সাল থেকেই ওই যে এমসিকিউ পরীক্ষা শুরু হলো। আগে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা বছরে 2বার হতো, নীরবে নিবৃত্ত হয়ে যেত, কে কবে দিচ্ছে জানে না। আর এখন একটা আলোড়ন সৃষ্টি হয়। এখন আলোড়ন সৃষ্টির পরে পরে আহ এই যে যে রেজাল্ট দিচ্ছে না, ধরেন এই যে আমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে, রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে, বাট আপনারা যারা এই যে শিক্ষানবিশ আইনজীবী, মানে যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন, এনারাও কেন যেন মনে মনের মধ্যে খুবই একটা কি বলে এটারে, মানে অসুস্থ অবস্থায় আছে, ছটফট ছটফট করতে। ছটফট ছটফট মানে কি, কিছু লোক আছে এই জায়গায় যে তার তদবির করাই লাগবে, তদবির না করলে তার হবেই না। আর কিছু লোক রটায় যে ওই জায়গা খাতা চুরি হয়ে যাচ্ছে, কিছু রটাচ্ছে যে খাতা বিজিয়ে জুডিশিয়ারি দেখতেছে, মানে শিক্ষানবিশ গ্রুপগুলোতে দেখলে একেবারে অস্থির অবস্থা। এখন কথা হলো যে বার কাউন্সিলের ত্রুটি আছে, সে রেজাল্ট দিতে দেরি করতেছে, ঠিক আছে, বাট তাই বলে যে একেবারেই প্রক্রিয়াটা অস্বচ্ছ এটা আপনি বলতে পারেন না। আপনি ধৈর্য ধরে থাকেন, আপনি আল্লাহর কাছে চান। আর বাংলাদেশের সব জায়গায় চাকরির সেক্টরে এরকম ভাই। আপনি তো এই যে তো বাংলাদেশ বার কাউন্সিল কথা বলেন, জুডিশিয়াল সার্ভিস যারা জজ, তাদের রেজাল্ট দেয় 1 বছর আগে, আর নিয়োগ হইতে হইতে আরো 1.5 বছর হয়ে যায়, মানে একটা সার্কুলার থেকে নিয়োগ হইতে হইতে 3 বছর লাগে। বিসিএস ও তাই। তাহলে আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আর এই তো, খালি খালি নিন্দার জন্য নিন্দা করার দরকার নাই। আমাদের বাঙালির সমস্যা কি, সবাই ধরেন আমি একজন লোককে পছন্দ করি না, তাহলে ওর সবই খারাপ। আমার সামনে এসে যদি কেউ ভালো গুণ বলে, ওর সবই খারাপ, মানে আমি তার যে একটা ভালো গুণ বলবো এই মানসিকতা আমার নাই, এটাই খারাপ। বাট আমার যে শত্রু, সেও তো ভালো কাজ করতে পারে, সেই জিনিসটা করে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা বিদেশিদের ভিতরে আছে, আমাদের ভিতরে নাই। আচ্ছা দেখেন, তো তাহলে বার কাউন্সিল সচিবের পদের মেয়াদ সরকার নির্ধারণ করবে, 2012 সালে সংযুক্ত করা হয়। আর একটা কথা আমি বলে দিই, সেটা হলো যারা চিন্তা করবেন আপনার খাতা হারাই গেছে, যারা চিন্তা করবেন দুর্নীতি হয়েছে,
এই চিন্তা যারা করবেন তাদের সাথে ওই ঘটনাটাই ঘটবে। সাফ কথা। আমার ভার্সিটির, আমি যে ব্যাচের, আমার দুই ব্যাচ জুনিয়র, ওই ব্যাচের সে হাইয়েস্ট জিপিএ পাইছে ধরেন অনার্সে। তো সে পরীক্ষা দিয়ে এসে, 17 সালের কাহিনী, পরীক্ষা দিয়ে এসে বলতেছে ভাই পরীক্ষা তো অনেক ভালোভাবে দিয়ে আসছি, এত পেজ লিখছি, এই বিভিন্নতা লিখে লিখে, কিন্তু আমার তো মন বলতেছে খাতা হারাই যাবে না। ঠিক আছে, শুনছি যে বার কাউন্সিলে ভালো ভালো পরীক্ষা দিলে খাতা হারা যায়, পরীক্ষা দিয়ে এসে, লিখিত পরীক্ষা দিয়ে এসে ওই কথা আমার বলতেছে সে। ঠিকই এই লিখিততে তার রেজাল্ট আসে নাই, যদিও পরের বার হয়েছে অ্যাডভোকেট, কিন্তু ওইবার লিখিততে তার রেজাল্ট আসে নাই। কিন্তু সে যে অযোগ্য তা না, তার কিন্তু পাশ করা উচিত, পাশ করা উচিত। ওই যে যে কুডাক যে ডাকবেন, তার সেরকম অবস্থাই হবে। অপ্রাসঙ্গিক কথার মধ্যে আসা, গতদিন আমার এই জায়গায় আমি লিখিত পরীক্ষার্থী যারা, আমি তো 120 জনের মতো পড়াইছি লিখিত। 120 জনের মধ্যে ধরেন যে 5 জন ভালো পড়ে, তার একজন আমার হঠাৎ ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে স্যার, সব অমুক, ফোন দিয়ে তার নাম বলতে নিষেধ করলো, বললো যে 3 লাখ টাকা দেন আপনার লিখিততে পাস করাই দেবানি। তা আমি বললাম যে 3 লাখ করে না দিয়ে তাহলে আমারে 2 লাখ দেন, আপনি এমনিই পাস করবেন, লাভটা আমার। ও খালি খালি ওরে 3 লাখ দিতে যাবেন কে? আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে এই 2 লাখ আমারে দেন, করে দিয়েন না, আমি 1 লাখ কম নিচ্ছি। তার মানে এরা টোপ ফেলাই কাদের জানেন? দেখে যে যার টাকা পয়সা আছে, আর যে জানে যে এই পরীক্ষায় সে পাস করবেই, তার দিকে আরো বেশি গেছে যে দে, দিলি তো দে। আর আর এই টোপে যারা আপনারা মানে ধরা দিবেন টাকা পয়সা দিয়ে পাশের ব্যাপারে, তার এক, পরীক্ষায় ফেল করলে ওই চিন্তা, আর দ্বিতীয়ত হলো টাকার চিন্তা। তো আপনি মনে করবেন যে আপনার বার কাউন্সিলের মাঝে একজনই আছে, সে হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই, পরিশ্রম করবেন ইনশাল্লাহ পাস করবেন। আর এর মধ্যে যদি কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা, চিন্তা চেতনা মাথার মধ্যে আনেন, আপনার সাথে সেই জিনিসটাই হবে। আসেন আমরা আহ বিগত বছরের প্রশ্নের আগে, তার আগে একটু পড়ি। বার কাউন্সিলের সচিবই হবে বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ অফিসার। যদি বলে যে বার কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার কে? সচিব। এরপরে দেখেন, বার কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবে। এখন আপনি বলবেন স্যার, আমরা একটু আগে বললাম সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি করতে আসলো। ভাই সেক্রেটারি কাদের নিয়োগ দেয়, কাদেরকে? অতিরিক্ত জেলাও, অতিরিক্ত জেলাও দায়রা জজ নাকি? ও জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, এ জায়গায় দায়রা জজের কোনো কাহিনী নাই। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ না কিন্তু, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। তাহলে ডেপুটি সেক্রেটারিও তাদেরকেই দিবে, কিন্তু সিনিয়রিটির ভিত্তিতে একজন হবেন কে? সেক্রেটারি। আর বাদ বাকি যারা আছে তারা হবেন কি? ডেপুটি সেক্রেটারি। যেরকম বিষয়টা এরকম যে দেখবেন যে লোকালি, বা যদি বলেন অ্যাটর্নি জেনারেল কয়জন? একজন, কিন্তু এডিশনাল অ্যাটর্নি জেনারেল কয়েকজন হয়। তারপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার থেকে কয়েকজন বেশি হয়, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তার থেকে বেশি হয়। ঠিক একই ভাবে জেলা পর্যায়ে যদি বলেন পিপি কয়জন? একজন, বাট এপিপি কিন্তু অনেকেই থাকে, বিষয়টা সেরকম আর কি। বাট সবাই কিন্তু অ্যাডভোকেট, সবার যোগ্যতা কিন্তু একই। তো তাহলে দেখেন যে বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবে, এটা আমরা আগেই জানি। বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হচ্ছেন কে? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় কে কর্তৃক? সরকার কর্তৃক, সরকার কর্তৃক। তাহলে 1 নম্বর সবই পড়বেন আপনারা। আবারও বলি, আগে আলোচনা পড়বেন, আমি এই জায়গাটা দাগাইছি, আলোচনা পড়বেন তারপরে প্রশ্ন। তাহলে পড়তে গেলে দেখবেন যে সব প্রশ্নের, অধিকাংশ প্রশ্নের উত্তর আপনি এমনি পারেন। এবং প্রশ্ন পড়ার নিয়ম হচ্ছে কখনো মুখস্থ করবেন না, উত্তরটা ডান সাইডে ঢেকে রাখবেন। যে আমি পড়ে আগে আমি একটা সিলেক্ট করি যে আমার সাথে এটার মিল আছে কিনা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখেন, সরকার বার কাউন্সিলের সচিব নিয়োগ দিতে পারে, ভিভিআই কাকে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজকে। 5, 6, 7। বার কাউন্সিলের সচিবের পদের মেয়াদ কত? সরকার নির্ধারিত মেয়াদ। এই প্রভাস সাহেব, বলেন তো বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদের মেয়াদ কত? কত বছর ভাইস চেয়ারম্যান?
নির্মল, বেদর সাহেব, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদের মেয়াদ কত? সবকিছু উল্লেখ থাকতে হয় না, গান শোনেন নাই, সব কথা বলেন আর হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে আমার কমিটির মেয়াদই তো 3 বছর, সহ সভাপতির মেয়াদ কয় বছর হবে? 3 বছর। আচ্ছা দেখেন, তাহলে এখন আসেন বার কাউন্সিলের কার্যাবলী 10 অনুচ্ছেদ। বার কাউন্সিলের কার্যাবলী মানে হলে তো বার কাউন্সিল যা আছে, এই বার কাউন্সিল কি কি কাজ করে আর কি কি মেইনলি তাদের ফাংশন কি? অ্যাডভোকেট তালিকাভুক্ত করা, এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, অ্যাডভোকেট তালিকাভুক্ত থেকে কি দেওয়া, বাদ দেওয়া, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের বিচার ও শাস্তি দেওয়া, কোন অ্যাডভোকেট যদি কোনো পেশাগত অসদাচরণ করে তার বিচার ও কি দেওয়া, শাস্তি দেওয়া, অ্যাডভোকেটদের পেশাগত আচরণ ও নৈতিকতা কি করা, নির্ধারণ করা। আন্ডারলাইন করেন, আইন শিক্ষার উন্নয়ন করা, এটা আন্ডারলাইন করেন, আইন শিক্ষার উন্নয়ন করা, এর সদস্যদের নির্বাচনের আয়োজন করা। বাট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় আসে যে কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ, কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয়। তো যদি প্রশ্ন আসে এখানে উত্তর আছে যে আইনগত সহায়তা প্রদান করা, আইনগত সহায়তা প্রদান করা কি বার কাউন্সিলের কাজ? না। আইন শিক্ষার উন্নয়ন করা কাজ, বাট আইনগত সহায়তা প্রদানকারী কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের কাজ না। বিগত বছরে এই যে প্রশ্ন দেখেন যে কোন কাজটি, কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের নয়? সনদ প্রদান, পেশাগত অসদাচরণ, আইন শিক্ষার উন্নয়ন, আইনগত সহায়তা, কোনটা? আইনগত সহায়তা কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয়। বুঝছেন? তো আমরা চলে আসি বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি, বাংলাদেশ বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ। 11 অনুচ্ছেদে স্থায়ী কমিটি, আন্ডারলাইন করে স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটির ইংরেজি কি? স্ট্যান্ডিং কমিটি। আর 11 খ অনুচ্ছেদে আছে এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্ট কমিটি হলো নিবন্ধন কমিটি। তো প্রথমে আমরা দেখি দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 11 অনুচ্ছেদ, 11 অনুচ্ছেদে বলতে পারেন 3টি স্থায়ী কমিটির উল্লেখ আছে। কয়টা? 3টা। এটা মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্থায়ী কমিটি আছে কয়টা? 3টা। এই 3টা মনে রাখতে হবে নাম, নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি, আর্থিক কমিটি বা ফিনান্স কমিটি, আইন শিক্ষা কমিটি বা লিগাল এডুকেশন কমিটি। ইংরেজি টার্মটাও মনে রাখতে হবে, নির্বাহী কমিটি বা কি এক্সিকিউটিভ কমিটি, আর্থিক কমিটি বা ফিনান্স কমিটি, আইন শিক্ষা কমিটি বা লিগাল এডুকেশন কমিটি। বুঝছেন? এখন আমরা এই 3টা কমিটির সদস্য কয়জন এটা জানবো। দেখেন, নির্বাহী কমিটির সদস্য 5 জন। কয়জন? 5 জন। এই 5 জন সদস্য বার কাউন্সিল সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। অর্থাৎ বার কাউন্সিলের মোট সদস্য 15 জন আছে না, এখান থেকে হবে কয়জন? 5 জন। তারপরে দেখেন আর্থিক কমিটি কয়জন? 5 জন। এই 5 জন সদস্য বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। তাহলে নির্বাহী কমিটিও 5 জন, আর্থিক কমিটিও 5 জন। এখন দেখেন আইন শিক্ষা কমিটি বললেন 9 জন, লিগাল এডুকেশন কমিটি কয়জন? 9 জন। তার মধ্যে বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে 5 জন, ঠিক আছে, এই 5 জন আগের মতোই। আর অবশিষ্ট 4 জনের মধ্যে 2 জন, বল দেবেন 4 জনের মধ্যে কয়জন? 2 জন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের আইনের 2 জন শিক্ষক হবে। আমরা তো জানি মোট কয়জন? 9 জন। 9 জনের মধ্যে 5 জন হবে বার কাউন্সিলের সদস্য, আর 4 জনের মধ্যে অ্যাটলিস্ট 2 জনকে থাকতে হবে যারা বিশ্ববিদ্যালয় বা কলেজের আইনের শিক্ষক। বুঝছেন? এখন অনেকে প্রশ্ন করেন স্যার তাহলে বাকি 2 জন কারা? বাকি 2 জন কে? 4 জন ধরেই তো শিক্ষক হতে পারে, বা 2 জন শিক্ষক থাকতেই হবে, 2 জন থাকবে আর সাথে অন্য যে কোনো 2 জন ব্যক্তি থাকতে পারে। বাট ওই 4 জনের মধ্যে 2 জনকে অবশ্যই আইনের শিক্ষক হতে হবে। বাকি 2 জনের মধ্যে যারা দীর্ঘদিন যাবত বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছে তারা আইন শিক্ষার উন্নয়নের জন্য আমাদের 3 শ্রেণী নিতে পারে। আর আরিবাধিক লিখিত পরীক্ষা দিচ্ছে আমাদের আরিফুর রহমান বিশ্বাস, তারা এই 2 জনের নেওয়ার সাজেস্ট করি, আমি আর কি রিকমেন্ড করি যে এনাদের 2 জনে নেওয়া হোক। তারা দীর্ঘদিন যাবত এরা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে যাচ্ছে। তাহলে 4 জনের মধ্যে অ্যাটলিস্ট 2 জন থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর বাকি 2 জন অন্য জায়গায় হইতে পারে। কিন্তু ইচ্ছা করলে কি 4 জনে নিতে পারে? পারে। বুঝছেন? নির্মূল্যও নিতে পারে এই জায়গায় সদস্য হিসেবে।
তাহলে এটা গুরুত্বপূর্ণ। আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কয়জন সদস্য বিশ্ববিদ্যালয় কলেজের আইনের শিক্ষক থাকবে? দুইজন। নিবন্ধন কমিটি আসেন। নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি 11 খ অনুচ্ছেদ, ব্র্যাকেট লেখেন 2012 সাল। তো এনরোলমেন্ট কমিটি যেটা, এই এনরোলমেন্ট কমিটির মোট সদস্য সংখ্যা দেখেন 5 জন সদস্য নিয়ে হবে। এবং এই এনরোলমেন্ট কমিটি এই 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 11 খ অনুচ্ছেদটা এটা তৈরি করা হয় 2012 সালে। 2012 সালের আগে এনরোলমেন্ট কমিটি ছিল না। আর 5 জন সদস্য থাকবে। এই এনরোলমেন্ট কমিটির কাজই হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়া। তো এখানে এনরোলমেন্ট কমিটির কারা আছে আমরা একটু দেখি। দেখেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি নিবন্ধন কমিটির সভাপতি হবে। তাহলে এনরোলমেন্ট কমিটির হেড যিনি পরীক্ষা নেন, তিনি কি? আপিল বিভাগের একজন বিচারপতি। আচ্ছা, তারপরে দেখেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। তাহলে আপিল বিভাগের একজন, হাইকোর্ট বিভাগের 2 জন। কোনো অ্যাডভোকেট কিন্তু এখনো পান নাই, কোনো সরকারি কর্মকর্তাও এর ভিতরে পান নাই। আচ্ছা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল হচ্ছে তো সারা বাংলাদেশে কয়জন থাকে? একজন। আর অ্যাটর্নি জেনারেল তো এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল, নাকি? আর বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত কয়জন? একজন। তাহলে সর্বসাকুল্যে এনরোলমেন্ট কমিটির সদস্য মোট কয়জন? 5 জন। আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের 2 জন, অ্যাটর্নি জেনারেল, আর বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হইতে একজন। বুঝতে পারছেন? এর আগের ভাইভা গুলোতে দেখা গেল যে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভা হচ্ছে, এই সময় গিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক কোনটা গিয়ে ভাইভা বোর্ডে বসে পড়বে, বা ঢাকা বারের সভাপতি সম্পাদক বা নেতা আসছে ভাইভা বোর্ডে বসে বসতে। কিন্তু এখন আর সেই সময় নাই। এই জায়গা এখন ভাইভা নেয়াই হচ্ছে আপনার বিচারপতিরা। ওই জায়গা যারা থাকে অ্যাডভোকেটদের মধ্যে এই 2 জনই থাকে, অ্যাটর্নি জেনারেল আর একজনকে এই যে সদস্যদের মধ্যে এটা একজন। আর বড় জোর যদি কেউ থেকে থাকে, তাহলে এই যে যে 14 জন সদস্য না, এদের মধ্যে কেউ থাকতে পারে যদি দয়া হয় বিচারপতিদের। তাছাড়া আর কেউ থাকে না। আমি নিজে যেবার সুপ্রিম কোর্টের ভাইভা দেই, সুপ্রিম কোর্টের ভাইভাতে আমাদের সময় বোর্ড ছিল 2019 সালের, বোর্ড ছিল 2টা। এই 2 বোর্ডে শুধুমাত্র 2 জন ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট। একজন হলো ইউসুফ হোসেন হুমায়ুন, যিনি ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান, আর হলো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই 2 জন হলো অ্যাডভোকেট, আর বাকি ওই 2 বোর্ডে আর অন্যান্য যারা আছে সব বিচারপতি। বুঝছেন? তাহলে এই আর কি। আচ্ছা, তো জেনে রাখা ভালো। দেখেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক হবে নিবন্ধন কমিটির সভাপতি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিবন্ধন কমিটির সভাপতি কে হবে? আপিল বিভাগের বিচারপতি। নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগের আইনজীবীদের নিবন্ধন সংক্রান্ত কার্যগুলি সম্পাদন করবে নিবন্ধন কমিটি। নিবন্ধন কমিটির কাজ একটাই, এই বা আপনাদের যে জজ কোর্টের পরীক্ষার আয়োজন করা আর হাইকোর্টের পরীক্ষার আয়োজন করা, এটা সম্পন্ন করা। এটা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। তাহলে আমরা দেখেন ভাই, এখানে স্ট্যান্ডিং কমিটি পাইলাম 3টা: নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি। এই 3টা কমিটির মধ্যে শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতে আছে কয়জন? 9 জন। আর নিবন্ধন কমিটি পেলাম 11 খ, এখানেও সদস্য কয়জন? 5 জন। তাহলে শুধুমাত্র লিগাল এডুকেশন কমিটি ছাড়া আর যত কমিটি আছে সব কমিটির সদস্য কয়জন? 5 জন। বুঝছেন? আর এখানে আর একটা বিষয় কিন্তু বলে নাই, যে বিষয়টা বলে নাই, যদি বলে যে নিবন্ধন কমিটির পদে মানে মেয়াদ কতদিন, মেয়াদের কোনো কথায় জায়গা নাই। তাহলে রাষ্ট্র ওই যে প্রধান বিচারপতির সন্তুষ্টি অনুসারে। বুঝতে পারছেন? তো নিবন্ধন কমিটির অনেক কাছে জায়গা আছে, কাজ করতে যাব না, কাজ আপনারা ভালো জানেন। বিগত বছরের 1 নম্বর প্রশ্ন দেখেন, বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো কি কমিটি? এনরোলমেন্ট কমিটি। তারপরে পড়ে নিয়েন। এখন আমরা চলে এসে অন্যান্য আর যে কমিটি আছে, অন্যান্য যে সকল কমিটি আছে, এই যে যে আমরা 4টা কমিটি বললাম, স্ট্যান্ডিং 3টা, নিবন্ধন 1টা, এই 4টা আছে অর্ডারে। কিসে? অর্ডার। অর্ডার আছে মোট অনুচ্ছেদ আছে কয়টা? 43টা। এখন দেখেন, বিধিতে মোট বিধি আছে কয়টা? 101টা। বিধিতেও কতগুলো কমিটি আছে, সেই কমিটিগুলো যদি দেখেন,
11 অনুচ্ছেদে স্থায়ী কমিটি, 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি উল্লেখ আছে। উল্লেখিত এই কমিটিগুলো ছাড়াও বার কাউন্সিল ইহার কার্যাবলী কার্যকরীভাবে সম্পাদন করতে নিম্নলিখিত কমিটিগুলো গঠন করতে পারে। প্রথমে দেখেন ল রিফর্ম কমিটি। কি কমিটি? ল রিফর্ম কমিটি মানে আইন আইন সংস্কার কমিটি। আইন সংস্কার কমিটি। হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি। হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি। হিউম্যান রাইটস মানে তো জানেন মানবাধিকার, আর লিগাল এইড মানে আইনগত সহায়তা। ঠিক আছে। হাউস কমিটি। হাউস কমিটির বলে গৃহায়ন কমিটি। গৃহায়ন। রিলিফ কমিটি। রিলিফ কমিটি বলে ত্রাণ কমিটি। কি? ত্রাণ কমিটি। রোল এন্ড পাবলিকেশন কমিটি। নিবন্ধন এবং প্রকাশনা কমিটি। নিবন্ধন এবং প্রকাশনা কমিটি। এ জায়গায় একটু একটু তীরচিহ্ন দিয়ে লেখেন বিএলডি প্রকাশ করে। বিএলডি। বিএলডি প্রকাশ করে। বিএলডি বড় হাতের বি, বড় হাতের এল, বড় হাতের ডি। বিএলডি প্রকাশ করে। রোল এন্ড পাবলিকেশন কমিটিতে বিএলডি। হ্যাঁ, বাংলাদেশ লিগাল ডিসিশনস, আইনের নজিরের বই। বলেন না ডিএলআর, সেরকম বাংলাদেশ বার কাউন্সিলও একটা আইনের নজির বের করে। সেই বইয়ের নাম কি? বিএলডি, বাংলাদেশ লিগাল ডিসিশন। বুঝছেন? তা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আসতেই পারে, আসে না, বাট বিবি একদিন আসবে যে বাংলাদেশ বার কাউন্সিল কোনটি বের করে, নিম্নের কোন ডিএলআর, এমএলআর, বিএলডি, বিএলসি কোনটি? বাংলাদেশ লিগাল ডিসিশন। একটু যদি কঠিন প্রশ্ন হয় তাহলে বিএলডি বের করে কোন কমিটি? রোল এন্ড পাবলিকেশন কমিটি। তারপরে দেখেন কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, মানে অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। তো এই যে যে 6টা কমিটি আমরা পড়লাম, এই 6টা কমিটির দেখেন প্রত্যেকটি কমিটির সদস্য অনধিক 5 জন। এই 6টা কমিটির প্রতিটা কমিটির সদস্য সর্বোচ্চ কতজন হইতে পারে? মানে ইচ্ছা করলে 2 জন, 3 জন, 4 জন হইতে পারে, বাট সর্বোচ্চ যেটা হবে সেটা কত? 5 জন। তাহলে আমরা সহজে মনে রাখবো বাংলাদেশ বার কাউন্সিলে যত কমিটি আছে, শুধুমাত্র লিগাল এডুকেশন কমিটির সদস্য 9 জন, আর বাদ বাকি যা আছে সব কত? 5 জন। বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত অনধিক 5 জন নিয়ে সদস্য হয়। এখন আপনাদের একটা ভুল আছে, সেটা হলো বলেন যে স্যার বার কাউন্সিলের সদস্য তো মোট 15 জন, তাহলে কমিটি যদি 6টা হয় তাহলে 5-5 জন করে তো 30 জন লাগে, এত সদস্য কোন জায়গা পাবো? একজন ব্যক্তি তো একাধিক কমিটির সদস্য হতে পারে। বুঝছেন? গোপালগঞ্জের এর আগের সরকারের আমলে কত লোক আছে না যে নেতা, যে একজন একাধিক পদে আছে, 4-5টা জাতীয় পদও তার আছে, বা সামনে যে রাজনৈতিক দল আসতেছে তাদেরও থাকবে। আমরা বাঙালিরা পদ পেতে ভালোবাসি, ছাড়ার মানসিকতা আমাদের নাই। আচ্ছা, তো সেলফ প্র্যাকটিসের 2, 3, 4 এগুলো সব পারবেন। একটু যদি মনোযোগ দিয়ে পড়েন সব পারবেন ইনশাল্লাহ, সব পারা প্রশ্ন। তার মধ্যে ওই 15 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটির সভাপতি মনোনীত হবে কে কর্তৃক? প্রধান বিচারপতি কর্তৃক। প্রধান বিচারপতি নিম্নলিখিত কোন কমিটি চেয়ারম্যান মনোনীত করবেন? কোন কমিটি? নিবন্ধন কমিটি। তো আমরা একটু বিরতির পর আবার শুরু করবো, একটু ধৈর্য ধরে থাকেন। অবশ্যই মহত্ব আছে, মানে এটা এক একজনের, মানে আমার দরকার নাই। ধরেন মার্ক জাকারবার্গ বা বিশ্বের যারা ধনী, তারা দেখবেন কি যে একটা টি শার্ট পরতেছে আর একটা ট্রাউজার পরে হেঁটে বেড়াচ্ছে। আর আমার বাঙালি আমরা যদি হইতাম, আমার এত কোটি টাকা, আমার তো কোট প্যান্ট পরতে হবে, তাছাড়া তো কোনো সুযোগ নাই। এখন যে ক্ষেত্রে আমি সনি খান, আমি টি শার্ট পরলেও সনি খান, না পরলেও সনি খান, অ্যাডভোকেট। কে কি ভাবলো না না বললো, এখন এই চিন্তা চেতনাটা সবার আসবে না। অনেকের তো আপনার শো অফ করতেই হবে যে এত টাকার জুতো না পরলে হবে না, বা এত টাকার ই না পড়লে হবে না। এটা যার যার মেন্টালিটি। দেখেন তো বার কাউন্সিলের তহবিল আসি, দেখেন এটা গুরুত্বপূর্ণ। 13 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিল কর্তৃক গ্রহণকৃত নিবন্ধন ফি, মঞ্জুরকৃত অর্থ, অনুদান, চাঁদা বার কাউন্সিল তহবিলের অংশ হিসেবে গণ্য হবে। যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা হলো 14 অনুচ্ছেদ অনুসারে আইনজীবী গণের এবং তাদের পরিবার ও তাদের নির্ভরশীল ব্যক্তিদের জন্য কল্যাণের জন্য, আন্ডারলাইন করবেন, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড গঠন করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম বা বেনেভোলেন্ট ফান্ড কেন গঠন করা হয়? আইনজীবীদের, তাদের পরিবার বা তাদের উপর নির্ভরশীল
ব্যক্তিদের কল্যাণের জন্য। এই টাকা তো জীবন দশা ভোগ করে যেতে পারে। আচ্ছা, জীবন দশায় ভোগ আপনি করতে পারবেন, তবে আপনার লাইসেন্স মানে আপনি আর প্র্যাকটিস করতে পারবেন না। লাইসেন্স জীবন দশায় যদি ভোগ করতে চান তাহলে আপনার অ্যাডভোকেসি বাদ দিতে হবে। আচ্ছা, এইটা আজ আমাকে লাভ থাকে। জমা দিয়ে লাভ আপনার পরিবার, তাই। আর পবিত্র কল্যাণের আচ্ছা, কোন দুর্দশাগ্রস্ত আইনজীবী বা তার পরিবার বা তার উপর ভরণ পোষণের জন্য নির্ভরশীল কোনো ব্যক্তিকে সহায়তার জন্য যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত বার সমিতিকে সহায়তার জন্য পুনঃ অনুচ্ছেদে বল দেবেন ত্রাণ তহবিল গঠন, রিলিফ ফান্ড। ঠিক আছে, তো তাহলে মনে রাখবেন যে কল্যাণের জন্য কল্যাণ তহবিল, আর দুর্দশাগ্রস্ত আইনজীবী যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগের সময় কি কি তহবিল? ত্রাণ তহবিল। বুঝছেন? 2021 সালে ত্রাণ তহবিলের টাকা পাইছিলাম, আগেও পড়ছিলাম পড়ানোর সময়। ওই যে সারা বাংলাদেশে আহ গোপালগঞ্জ বারের জন্য যা বরাদ্দ করছে তাতে ভাগে পাইছিলাম বোধহয় 800 টাকা, 830 না 32 টাকা, 32 টাকা আবার ওই যে বারের যে পিউনটা আছে ওনারা রেখে দিতে। ঠিক আছে, তাহলে ত্রাণ তহবিলে অনেক টাকা। করোনার সময় 800 টাকা দিয়ে তো কয় মাস চলা যাবে নাকি? আচ্ছা দেখেন, বার কাউন্সিল কর্তৃক নিয়োগকৃত হিসাব নিরীক্ষক দ্বারা বার কাউন্সিলের তহবিল নিরীক্ষা করানো হবে। বার কাউন্সিলের নিরীক্ষা হিসাব, এটা আন্ডারলাইন করেন, পার্লামেন্ট সচিবালয়ের মাধ্যমে পার্লামেন্টের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট দাখিল করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে যে বার কাউন্সিলের যে হিসাব এটা কার কাছে দাখিল করতে হবে? পার্লামেন্ট সম্পর্কিত স্থায়ী কমিটি, পার্লামেন্টের সরকারি হিসাব সম্পর্কিত কোন কমিটি? স্থায়ী কমিটি। 1, 2 ভিভিআই। 4 নাম্বার দেখেন, বার কাউন্সিলে হিসাব নিরীক্ষণ করার জন্য হিসাব নিরীক্ষক বা অডিটর নিয়োগ দেবে কে? বাংলাদেশ বার কাউন্সিল। 5 নাম্বার ভিভিআই। চলে আসি আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। আইনজীবী না হয়ে আইন পেশা করার শাস্তি, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 9-1 অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তি আইন পেশা করতে পারবে না যদি না সে একজন আইনজীবী হয়। বলছে আপনি আইন পেশা পরিচালনা করতে হলে অবশ্যই আপনাকে আগে কি হতে হবে? আইনজীবী হতে হবে। অন্যদিকে 41 অনুচ্ছেদে বিধান করা হয়েছে যে কোনো আইনজীবী সে আইনজীবী, যে কোনো ব্যক্তি যে আইনজীবী না কিন্তু আইন পেশা করে, এবং যে কোনো ব্যক্তি যে এই অর্ডার অধীন হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য অধিকারী না কিন্তু হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করে, তাহলে এমন ব্যক্তি বল দিবেন 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। ব্র্যাকেটে লেখেন টাউট। কিছুদিন আগে, 3-4 দিন আগে দেখবেন ফেসবুকে অনেকের গলার লেখা টাউট, মানে ওনারা অ্যাডভোকেট না বাট অ্যাডভোকেসি করে আসতেছিল। সো ওনাদের তাহলে এই বার কাউন্সিলের কত অনুচ্ছেদে? 41 অনুচ্ছেদে ওনাদের সাজা হতে পারে কতদিন? 6 মাস। এখন অনেকে বলবেন স্যার সশ্রম না বিনাশ্রম, এ জায়গা যেহেতু সশ্রম বিনাশ্রম কিছু নাই, তাহলে এটা কি সশ্রম হইতে পারে বিনাশ্রম হইতে পারে? তাহলে টাউটের শাস্তি কি? যে করে না কি বলেন? গোপালগঞ্জে তো হাতে গোনা কয়েকজন অ্যাডভোকেট, তাও এই যে সাম্প্রতিক সময় বেশ কয়েকজন বাড়ছে, কিন্তু ঢাকা বারে তো 25-26 হাজার 30 হাজার। এখন কে কোথায় কি পরিচয় দিচ্ছে এটা কেউ জানে না। দেখা যাচ্ছে যে 20 বছর পরে এসে ধরা খাইছে টাউট, তাহলে তার মান সম্মান থাকে কোথায়? আমি তো আমার এই জায়গার একটা টাউট আছে, আমার এই জায়গায় এক ভদ্র, যাক ভদ্র অভদ্র সেটা পরের কথা, উনি এবার লিখিত পরীক্ষা দিছে কিন্তু উনি আরো 1 বছর আগে থেকে অ্যাডভোকেটের সিল ব্যবহার করে গোপালগঞ্জে, তা সেও কি out? আচ্ছা, তো আসেন আমরা আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা 27 অনুচ্ছেদে বলা হয়েছে, এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা 21 অনুচ্ছেদে বলছে। তাহলে নর্মালি আইনজীবী আগে আপনাদের যে যোগ্যতা এটা বলছে 27 অনুচ্ছেদ, আর আপনারা যখন একবার আইনজীবী হওয়ার পরে হাইকোর্টের আইনজীবী হবেন সেই যোগ্যতা বলছে কত অনুচ্ছেদ? 21। তাহলে আগে কি 27 পূরণ করা লাগবে না আগে 21? 27, কারণ আগে তো আমার আইনজীবী হওয়া লাগবে, তারপরে না হাইকোর্টের। তাহলে 27-এ কি কি আছে দেখি আমরা, দেখেন। সে বাংলাদেশের নাগরিক হয়,
সে 21 বছর বয়স পূরণ করেছে, তার মানে আপনি 21 বছরের আগে অ্যাডভোকেট হতে পারবেন না। 21 বছর কম কেউ আছেন নাকি এই জায়গায়? আচ্ছা, তারপরে দেখেন, সে বাংলাদেশের ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করছে। বাংলাদেশের ভেতরে বিশ্ববিদ্যালয় হতে 1971 সালে 26শে মার্চের আগে পাকিস্তানে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। মানে এমনও তো হইতে পারে, ধরেন আমাদের বিমল সাহেব, উনি আইনের ডিগ্রি আছে দেখা গেল 71 সালের আগে, ঠিক আছে, উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার 1947 সালে 14 আগস্টের পূর্বে, মানে তখন আমরা ভারতীয় উপমহাদেশ ছিলাম, তাহলে ওই মুহূর্তে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সংজ্ঞায়িত ভারতীয় সীমানার যে কোনো বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। আর সর্বশেষে দেখেন, বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত, বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বাংলাদেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। তাহলে আম, হয় বাংলাদেশের ডিগ্রি, নাহলে পাকিস্তান আমলের ডিগ্রি, আর নাহলে ভারতীয় ব্রিটিশ আমলের তখনকার ডিগ্রি, অথবা এখন এমন কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যেটাকে বাংলাদেশ বার কাউন্সিল স্বীকৃতি দিয়েছে। অথবা দেখেন সে ব্যারিস্টার হলে, এখন যদি কেউ বলেন স্যার ব্যারিস্টার কি, এক কথা যদি খুব সহজে বলি, ব্যারিস্টার হলো যে যারা অ্যাডভোকেট, ওই যে আপনার ইংল্যান্ডের বারের সদস্য হইছে, বার অ্যাট ল করছে, তারাই হচ্ছে ব্যারিস্টার। মানে তারা ওই দেশের অ্যাডভোকেট হইছে, কিন্তু আমাদের দেশের অ্যাডভোকেট এখনো হয়নি। আর ওই দেশে অ্যাডভোকেট বলে না, ওই দেশে বলে কি, ব্যারিস্টার। তো ওই দেশের ব্যারিস্টার আপনি হইলেও আপনার এখানে এসে অ্যাডভোকেসি, মানে অ্যাডভোকেসি যদি আপনি করতে চান, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ফেস করে তারপরে আপনার অ্যাডভোকেসি করতে পারবেন। আচ্ছা, বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ বা পাশ করেছে, তাহলে নাগরিক, বাংলাদেশের নাগরিক হইতে হবে, 21 বছর হইতে হবে, আইন বিষয়ে ডিগ্রি হতে হবে, এবং সেই সাথে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কি করতে হবে, উত্তীর্ণ হতে হবে। সে নিবন্ধন ফি পরিশোধ করেছে। নিবন্ধন ফি মানে হলো এই যে একটু আগে যে একজন টাকা দিয়ে গেল 1080 টাকা, এটা হলো নিবন্ধন ফি, বুঝছেন? তারপরে দেখেন, মোক্তার কাকে বলে? মোক্তার, গোপালগঞ্জে আছে না মোক্তার বার বলে? আচ্ছা, মোক্তার বার কি, মোক্তার আসলে কাকে বলে? মোক্তার যে ব্যক্তির সর্বনিম্ন 7 বছর যাবত মোক্তার হিসেবে কাজ করেছে, সে উপরে উল্লেখিত 27-এর 1 অনুচ্ছেদের ক, খ, গ, ঘ, উম অনুচ্ছেদ বর্ণিত শর্ত পূরণ করলে সে একজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারে। বলতেছে একজন ব্যক্তি, সে বাংলাদেশের নাগরিক, তার বয়স 21 হয়েছে, তার আইন বিষয়ে ডিগ্রি নাই, বাট সে একজন মুক্তার হিসেবে একজন আইনজীবীর সাথে কাজ করছে কত বছর? 7 বছর। 7 বছর যদি কাজ করে তাহলে সে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারে। এখন এই বিধানটা নাই, কার্যকর নাই, বাট 7 বছর যদি হইতো তাহলে আপনি, এই যে আবুল হোসেন সাহেব, আপনি, আপনাদের আর এলএলবি ডিগ্রি নেওয়া লাগতো না। তাহলে আমরা 7 বছর কাজ করছি, সরাসরি আমি মুক্তার হিসেবে পরীক্ষা দিয়ে এমসিকিউ বা রিটেন ভাইভাতে পাশ করলেই কি অ্যাডভোকেট। বাতিল করে নাই, বাট কার্যকরও নাই, প্রচলন নাই, বুঝছেন? তো তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে একজন মুক্তার কত বছর কাজ করলে তার আইন বিষয়ে ডিগ্রি দরকার নাই, কত বছর? 7 বছর। অর্থাৎ 27-এর 1 অনুচ্ছেদ উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অ্যাডভোকেট হতে পারবে, মানে আইন বিষয়ে তার ডিগ্রি থাকার যোগ্যতা দরকার নাই। এখন আমরা চলে আসি আন্ডারলাইন পয়েন্ট, অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা, বিবিআই। আগে পড়ছে যোগ্যতা, এখন হলো অযোগ্যতা। তাবির সাহেব, কম্পেল কাটা ছুরি কো? আচ্ছা দেখেন, কোন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবে যদি সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হইতে, গোল দিবেন, নৈতিক স্থলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয়। কোথা থেকে? সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থা থেকে নৈতিক স্থলন। এখন যদি কেউ আবার বলেন স্যার নৈতিক স্থলন কি, নৈতিক স্থলন জোরে চুরি চামারি করা, আত্মসাৎ করা, এইগুলোই হলো নৈতিক স্থলন। অপসারিত বা বরখাস্ত হয়, এবং অপসারণের তারিখ হইতে 2 বছর অতিক্রম না করতে। তাহলে আপনি যদি সরকারি চাকরি হতে বরখাস্ত হন কিসের কারণে? নৈতিক স্থলনজনিত কারণে, তাহলে আপনার আহ কত সময় পরে পরীক্ষা দিতে পারবেন? 2 বছর। 2 বছরের মধ্যে যদি দেন তাহলে অযোগ্য হবেন। তারপরে দেখেন, নৈতিক স্থলনের অপরাধে দণ্ডিত হয়। আপনি সরকারি কর্মকর্তা হন বা না হন, কিন্তু কি হয়েছেন? দণ্ডিত হয়েছেন, এবং দণ্ডিত হওয়ার তারিখ হতে 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটে নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে। পরের 3 লাইন কেটে দেন, পরের 3 লাইন পড়বো না।
তাহলে সরকারি চাকরি হতে বরখাস্ত হলে কত বছর? 2 বছর। 2 বছর। আর আমি কোনো চাকরি করি বা না করি, আমার যদি দণ্ড হয়, ফৌজদারি দণ্ড হয়, কিসের জন্য? নৈতিক স্থলনজনিত কারণে, তাইলে কত বছর? 5 বছর, বা সরকার যদি গেজেটে কোনো মেয়াদ উল্লেখ করে সেটা। বুঝছেন? আমরা বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন। অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে কতদিন? 6 মাস। সরকারি চাকরি হইতে নৈতিক স্থলনে যায় বরখাস্ত কৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে কতদিন? 2 বছর। 3, 4, 5 এগুলো সব পড়ে ফেলবেন কষ্ট করে। সেলফ প্র্যাকটিসের যা আছে সব গুরুত্বপূর্ণ, যা পড়লাম এর মধ্যেই, এক্সট্রা কিছু নাই। অ্যাডভোকেট তালিকাভুক্তির আবেদন দাখিল, এখানে আসেন। আবেদন দাখিলের এই জায়গায় যে টাকা পয়সা আছে এগুলার আগের মতো নাই, তো এগুলো আমরা পড়বো না। জাস্ট মাঝে দেখেন, বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুল এর 60 বিধিতে পাইছেন? মাঝে 60 বিধি পাইছেন? 60 বিধিতে শিক্ষানবিশ আবেদন সম্পর্কে বলা হয়েছে। 60-এর 1 বিধি অনুযায়ী অ্যাডভোকেট হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে সর্বনিম্ন 10 বছর আইন পেশায় নিয়োজিত হয়েছে এমন অ্যাডভোকেটের অধীন 6 মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। তাহলে কার অধীন কাজ করতে হবে? এমন একজন অ্যাডভোকেট যার অ্যাডভোকেসির মেয়াদ কত বছর? 10 বছর। এবং তার সাথে আপনার কাজ করতে হবে কত বছর? 6 বছর, 6 মাস। 60-এর 2 আবেদনপত্রের সাথে 10টি মামলা দিতে হবে, 5টা সিভিল, 5টা ফৌজদারি। 5টা সিভিল, 5টা ফৌজদারি, মানে ক্রিমিনাল আর কি। আর এই টাকা পয়সা এখন আর মিল নাই, টাকা পয়সার দরকার নাই। আর রেজিস্ট্রেশন ফি এখন 800 না, রেজিস্ট্রেশন ফি এখন 1080 টাকা। 1080। এইখানে 1080 হ্যাঁ, লিখে দেন 1080 টাকা। হ্যাঁ। বার কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো অ্যাডভোকেট, গোল দিবেন, 4 জনের বেশি ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে নিতে পারবে না। মানে এই যে বার কাউন্সিল অনুমতি দিলেই কোনো অ্যাডভোকেট 4 জনের বেশি শিক্ষানবিশ নিতে পারবে, বাট অনুমতি না দিলে একজন অ্যাডভোকেট সর্বোচ্চ শিক্ষানবিশ রাখতে পারবে কত? 4 জন। যে অ্যাডভোকেটের অধীন শিক্ষানবিশ নেওয়া হয় তার সাথে চুক্তি করার মেয়াদ থেকে, গোল দিবেন, 30 দিনের মধ্যে উক্ত চুক্তিপত্র সহ আবেদনপত্র বার কাউন্সিলে পৌঁছাইতে হবে। কত দিনের মধ্যে? 30 দিন। তারপরেরটা দেখেন, যদি কোনো অ্যাডভোকেট চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি দেয় অথবা মিথ্যা সার্টিফিকেট দেয় তাহলে সে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবে। যদি কোনো অ্যাডভোকেট যদি মিথ্যা বিবৃতি দেয়, ধরেন একজন ব্যক্তি 10 বছর হয় নাই, বাট সে জুনিয়র রাইখে ইন্টিমেশন জমা দিয়েছে সিনিয়র হিসেবে, তাহলে সে দায়ী হবে কিসের জন্য? অসদাচরণ। কোন প্রার্থী তার তালিকাভুক্তির দরখাস্তে, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয় তাহলে 5 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে নিবন্ধিত হওয়ার অযোগ্য হবে। কোন প্রার্থী, ধরেন আপনারা কিছুদিন আগে ইন্টিমেশন জমা দিতেন, আপনাদের কোনো তথ্য যদি ওখানে মিথ্যা থাকে তাহলে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে পারবেন না। কত বছর? 5 বছর। হাইকোর্টে আইন পেশা করার জন্য এবং অ্যাডভোকেট হিসেবে নিবন্ধনের জন্য যে রেজিস্ট্রেশন হয় তার মেয়াদ কত বছর? 5 বছর। নট অনলি হাইকোর্ট, জেলা জজ কোর্ট বা হাইকোর্ট যেখানেই বলেন না কেন, আপনাদের মানে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 5 বছর। এই 5 বছরে আপনি যদি 5টা পান, 1টা পান, 2টা পান, এটা আপনার বিষয়, বাট মেয়াদ কত বছর? 5 বছর। এই 5 বছরের মধ্যে পাস না করলে তার রেজিস্ট্রেশন বাতিল হবে। বার সমিতি পরিবর্তন আসেন, বার সমিতি পরিবর্তন। অনেকে বার সমিতি পরিবর্তন করতে চান। বাংলাদেশ বার কাউন্সিল এখন আপনাদের জন্য দারুণ একটা সুযোগ দিছে, যে আপনি এখনই যে বার দেন না কেন, যখন আপনি এই যে যারা ফর্ম পূরণ করতেছে ওদের, ধরেন একজন গোপালগঞ্জ বারের ইন্টিমেশন জমা দিছে, ফর্ম পূরণের সময় অপশন আছে যে আপনি কোন বারে জয়েন করতে চান। তার মানে ফর্ম পূরণের সময় আপনি ইচ্ছা করলে আপনার বার কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। বুঝছেন? আর এখনো যদি চেঞ্জ না করেন, পরে যদি চেঞ্জ করতে চান তাহলে 1000 টাকা ফি দিতে হবে। ফি তো যেমন তেমন দৌড়ি আছে। এই যে দেখেন, কালকে একজন লোক আমার ফোন দিছে, আমার একজন স্টুডেন্ট, উনি বলতেছে স্যার আমি তো ঢাকা বারের, আমার বাড়ি পাবনা, এখন আমি কি অন্য কোনো বারে জয়েন করতে ফর্ম পূরণের সময় পারবো কিনা? আমি বলছি পারবেন, সমস্যা নাই, পারবেন। তারা আশ্বস্ত করলাম, ফোন রাখছি। একটু পরে ফেসবুক মেসেঞ্জারে নক করে লিখছে যে অন্যবারে জয়েন করতে পারবো কিনা। আবারও বলছি যে আপনি পারবেন, সমস্যা নাই।
একটু পরে আবার জিজ্ঞেস করছে, স্যার আসলেই কি পারবো? তো এই সময় আমার হয়েছে মেজাজ খারাপ। আমি বলছি যে ভাই, আমি তো একবার বলে দিছি, আর আপনার এই এত কনফিউশন নিয়ে আপনি উকিল হবেন কেমনে? তো বলছে স্যার প্রথমবার তো। তা প্রথমবারও মানে যা হন, আমি যা জানি সেই বিষয়ে তথ্য দিলে আমি একবারে দিব, আর যদি না জানি তাহলে বলতাম যে পারবেন না। বুঝছেন? তা বললাম যে হবে না, আপনার এটা হবে না, এরকম করতে বলছি করেন, এতবার জিজ্ঞেস করেন কেন? এটা কিন্তু এক ধরনের রোগ আপনাদের যে কোনো জায়গায়। যখন একবার বলছে পারবেন, যখন তারা দুইবার খুঁচাবেন দেখবেন যে সে রাগ হবে। আবার যে তিনবার খুঁচালে বলবে তোরে দেবই না, যা। আচ্ছা, তো এগুলো আপনাদের শিক্ষণীয় আছে, এগুলো শিখতে হবে। দেখেন, 62(3) বিধিতে বিধান করা হয়েছে বার কাউন্সিলের অনুমতি না নিয়ে এবং পূর্ববর্তী বার সমিতিতে সদস্যপদ বহাল রেখে কোনো আইনজীবী অন্য বার সমিতিতে মেম্বারশিপ নিতে পারবে না। বার সমিতি পরিবর্তনের জন্য প্রত্যেকটি আবেদন 1000 টাকা জমা দিয়ে দাখিল করতে হবে। এখন এখানে যদি বলতে যে আগের বার সমিতিতে সদস্য পদ বহাল রেখে অন্য কোনো বারে মেম্বারশিপ নিতে পারবে না, এটা হলো আইনে আছে। বাট আমি একজনকে চিনি, সে গোপালগঞ্জ বারের সদস্য, ঢাকা বারের সদস্য, সুপ্রিম কোর্ট বারের সদস্য। সুপ্রিম কোর্ট আর যে কোনো লোকাল বার হইতে পারে, কিন্তু একসাথে দুই লোকাল বার হওয়া সমীচীন না। হ্যাঁ, হ্যাঁ, ওই যে তাহলে তারা তাদের বিরুদ্ধে একটা ট্রাইব্যুনালে গিয়ে অসদাচরণের অভিযোগ দিয়ে আসতে হবে। দেখেন, তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোন সনদ প্রার্থীকে নবিশ হিসেবে নিয়োগ দিতে পারে? আবার নবিশ শুনে আবার হয়েছে, নবিশ কেডা? নবিশ কত বছর থাকতে হবে? 10 বছর সিনিয়রের। আর এই জায়গাতে প্রশ্ন টশ্ন আছে, এগুলো ইনশাল্লাহ পারবেন, সব করে ফেলবেন। আমরা চলে এসে হাইকোর্টে আইন পেশা করার অনুমতি। কত ধারা? কি বলেন? প্রশ্ন? হুম? ভাই হাইকোর্টের প্রথম যেটা দেখেন, 21 অনুচ্ছেদ অনুসারে বলছে অ্যাডভোকেট হিসেবে অধস্তন আদালতে আদালতে অনন্য 2 বছর আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছর বলতেন, পাইছেন? অনেকে মনে করে যে আমি অ্যাডভোকেট হয়েছি 2 বছর পরেই বোধহয় হাইকোর্টের পরীক্ষা দিতে পারবো। না, তা না। এখানে আপনি অ্যাডভোকেট হওয়ার যেদিন হবেন, বারে জয়নিং এর কিছুদিনের মধ্যে আপনি হাইকোর্টের এক সিনিয়রের আন্ডারে ইন্টিমেশন দিবেন। যদি আপনার এলএলএম এর ডিগ্রি না থাকে, তাহলে আপনি 2 বছর পরে পরীক্ষা দিতে পারবেন। লোকাল লোকাল মানে এই যে জজ কোর্টে যেরকম 6 মাস, হাইকোর্টে সেটার মেয়াদ কত? 2 বছর। বুঝছেন? এখন 6 মাস কি কোনোদিনও যদি আপনি ইন্টিমেশন জমা না দেন, তার সাথে যদি 10 বছরও করেন, 6 মাস হবে? না, হবে না। ঠিক একইভাবে হাইকোর্টে সিনিয়রের সাথে চুক্তি করার পরে 2 বছর। বুঝছেন? কতদিন একজন ফোন দিয়ে বলতে হয় আমার তো হাইকোর্টে ফর্ম পূরণ করব, আমার তো 2 বছর হয়ে গেছে, সে অ্যাডভোকেট হয়েছে কয়েক বছর আগে। আমি বললাম যে আপনার 2 বছর হয়েছে, কিন্তু হাইকোর্টের ইন্টিমেশনের 2 বছর হয় নাই। কেন? কারণ ইন্টিমেশনের 2 বছর হবে যখন আপনি একজন সিনিয়রের আন্ডার ইন্টিমেশন দিবেন, তারপর থেকে 2 বছর। আর আপনি ওই অ্যাডভোকেট হওয়ার পর 50 বছর গেলেও কোনো কিছু যায় আসে না। বুঝছেন? আচ্ছা, সে আইনে স্নাতক পাস এবং অ্যাডভোকেট হিসেবে সরকারি গেজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে আইন পেশা করেছে। তাহলে সে আইনে স্নাতক পাস মানে এলএলবি, আর বাংলাদেশের অথবা এবং মানে সরকারি গেজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে আইন পেশা করেছে। তার লিগ্যাল ট্রেনিং বা অভিজ্ঞতার জন্য বার কাউন্সিল তাকে উপর উল্লেখিত শর্ত হতে অব্যাহতি দিলে। যদি তার এরকম হয় যে ওই যে জুম্মন সিদ্দিকীরে দিছিল, যে সে এমসিকিউ পরীক্ষায় টরীক্ষায় পাস টাস করতে পারে না, সরাসরি তার হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট বানাই দিচ্ছে গেজেট আকারে, পরে রিট করে সেটা স্থগিত রাখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বিচারপতি সাহেবের ছেলে। আচ্ছা, আমার কাছে আপনারা যখন কোনো তথ্য কেউ জিজ্ঞাসা করেন, আমি যদি ওই তথ্যটা নির্ভুল না জানি, কখনোই আমি আপনাদের বলবো না। ধরেন কিছুদিন আগে একজন তর্ক করছে, আমারই স্টুডেন্ট বলতেছে যে এলএলবি 2 ইয়ার যারা, এরা জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিতে পারে না। তো তারে যে আমি এত বললাম যে পারে, আমি জানি পারে, এবং ফর্ম পূরণ করা যায়, ফর্ম পূরণ করতে ওই যে ফেরদৌস আছে, তারপরে ওই যে ইমন আছে, ওদের অ্যাডমিট কার্ড বের করে দিছি।
ওরা তো এলএলবি 2 ইয়ার্স। তাহলে ওরা যদি না পারতো ওদের অ্যাডমিট আসতো? আসতো না। আচ্ছা তাহলে দেখেন, কি এলএলএম করলে কি 2 বছর লাগবে? কিসের? হাইকোর্টের? আসতেছি এই জায়গা দেখেন, যে ক্ষেত্রে নিম্ন আদালতে 1 বছর প্র্যাকটিস করার পর হাইকোর্ট বিভাগ প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দেওয়া যায়, কখন? 1 বছর পর। দেখেন, তবে নিম্নলিখিত ক্ষেত্রে 1 বছর পরই হাইকোর্ট পারমিশন পরীক্ষা দেওয়া যায়। কখন? ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত হয়েছে এমন অ্যাডভোকেট, মানে যে ব্যারিস্টার, ব্যারিস্টার হইলে সে কয় বছর পর পরীক্ষা দিতে পারবে? 1 বছর। জি, আসসালামু আলাইকুম। তাহলে ভাই, যিনি ব্যারিস্টার সে 1 বছর পরেই হাইকোর্টের পরীক্ষা দিতে পারবেন, অবশ্যই ইন্টিমেশন দেওয়ার পরে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলএম পরীক্ষায় হায়ার সেকেন্ড ক্লাস সর্বনিম্ন কত পেতে হবে? 50% মার্কস। অনেক অ্যাডভোকেটরা আছেন যারা দারুল ইহসানের কাছ থেকে এলএলএম এর ডিগ্রি ফ্রি পাইছেন, সার্টিফিকেট। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, মানে অ্যাডভোকেট সাহেবদের ওই যে কাজ টাজ করে দিয়েছে, দেখা গেল যে এলএলএম এর একটা সার্টিফিকেট তারা ফ্রি দিয়েছে, যে আপনার আর এলএলএম করা লাগবে না, এই যে এলএলএম এর সার্টিফিকেট থাকলো। আচ্ছা, তো তাহলে এলএলএম পরীক্ষায় সর্বনিম্ন কত পেতে হবে? 50 মার্ক। আর নিম্ন আদালতে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সর্বনিম্ন 1 বছর সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করেছে এবং বলছে, মানে আপনার ওই অ্যাডভোকেট হইতে হবে, এলএলএম থাকতে হবে, এবং সিনিয়রের সাথে প্র্যাকটিস করবেন কতদিন? 1 বছর। বুঝছেন? তাহলে এলএলএম থাকলে আপনি 1 বছর পরেই পরীক্ষা দিতে পারবেন, তবে কি? কোন এলএলএম? হায়ার সেকেন্ড ক্লাস। এবার আমরা চলে আসি যে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই। আইনে ডিগ্রি আছে বা এবং বিচারিক পদে সর্বনিম্ন 10 বছর যাবৎ কর্মরত আছে এমন বিচারিক কর্মকর্তার হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নাই। মানে আইনে ডিগ্রি আছে বিচারক যারা, এই যে বিচার পদে নিম্ন আদালতের বিচারক যারা, তারা যারা 10 বছর চাকরির মেয়াদ হয়ে গেছে, তারা আর হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার জন্য তাদের লিখিত পরীক্ষা দেওয়ার দরকার নাই। তারা জাস্ট কি দিবে? ভাইবা। কিন্তু তিনি ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবে, শর্ত হলো এমন অ্যাডভোকেট সাবেক বিচারিক কর্মকর্তা নিম্ন আদালতে আইন পেশা করার অধিকারী হবে না। অর্থাৎ একজন জেলা ও দায়রা জজ, ওনার যখন চাকরি থেকে অবসরে গেছে, অনেকে আছে যে জেলা ও দায়রা জজ বা বিচারক ছিলেন, উনি অবসরে যাওয়ার পরে উনি হাইকোর্টে অ্যাডভোকেসি করতে পারবে, কিন্তু নিম্ন আদালতে আর পারবে না। এবং ওনার পরীক্ষা দেওয়ার জন্য কোনো লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না, সরাসরি গিয়ে ওখানে কি দিবে? ভাইবা দিবে। তো ওনাকে ভাইবা হয় ভাইবার মতো। মানে আমি যখন হাইকোর্টে ভাইবা পরীক্ষা দিলাম, ওই দিন আমাদের প্লাস জুডিশিয়াল সার্ভিস অফিসারদের, মানে ওই যে যারা জজ টজ, তারা তো তারা তো ওই জায়গায় জেলা ও দায়রা জজ পদমর্যাদার যারা আছে এরকম, তো তাদের এক একজন আধা ঘন্টা 40 মিনিট যাবত ভাইবা নাই। যেহেতু ওনারা লিখিত পরীক্ষা দেয় না, আর যেহেতু এতদিন ধরে তারা বিচার কার্য পরিচালনা করে আসছে, তাহলে কি শিখছে বা কি করছে এই আঙ্গিকে ওখানে ভাইবা হয়। আচ্ছা দেখেন, আর মাঝখানে আর এক নিয়ম করছিল সুবিধার জন্য, পরে আবার সেটা বাতিল করতে বাধ্য হয়েছে। এই যে নিম্ন আদালতে যে সকল সিনিয়র প্র্যাকটিস করে, ওনরা ওই বলতে 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 ওনরা ইংলিশ আর পারে না। মানে হাইকোর্টে তো ইংলিশে পরীক্ষা দিয়ে পাশ করা লাগে, তো ওনরা তো দীর্ঘদিন ধরে পড়ালেখার বাইরে, ওই ইংলিশ পরীক্ষা দিয়ে বা এই হাইকোর্টের লিখিত পরীক্ষায় পাশ করতে পারে না। তখন ওনরা নিয়ম করলো কি, যে যার অ্যাডভোকেসির মেয়াদ 25 বছর হয়েছে তার লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না, সে যায় সরাসরি ভাইবা দিবে। বুঝছেন? তো পরবর্তীতে আবার আন্দোলন করে সেই নিয়ম আবার বাদ দিছে, যে অ্যাডভোকেট হইলেই আপনার পরীক্ষা দেওয়া লাগবে, তাতে 5 বছর হোক আর 25 বছর হোক, আপনি সরাসরি ভাইবা দিতে পারবেন। তো এখন দেখেন, হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যেভাবে আবেদন করতে হবে দেখেন। আহ, খ নাম্বারটা দেখেন, খ, সর্বনিম্ন 25টা মামলা দেওয়া লাগে। নিম্ন আদালতে দেওয়া লাগে কয়টা? 10টা। এই জায়গায় দেওয়া লাগে কয়টা? 25টা সিভিল অথবা
ক্রিমিনাল উভয়, মানে 25টাও সিভিল হইতে পারে, 25টাও ক্রিমিনাল হইতে পারে। পরীক্ষার ফি দিছে 5,000, এখন আর 5,000 নাই ভাই, এখন 12,000 না 13,000 জানি। দরকার নাই ফি দিয়ে, বিগত বছর প্রশ্নে আসেন। একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধস্তন আদালতে অনন্য কত বছর আইন ব্যবসা করতে হবে? কত বছর? 2 বছর। এখন আপনি বলতে পারেন স্যার এই জায়গায় 1 বছর কেন হলো না? এই জায়গায় কি এলএলএম ডিগ্রি ব্যারিস্টারের কথা বলছে? যদি ওই দুইটা বলতো তাহলে হতো কত? 1 বছর। এই জায়গায় সেলফ প্র্যাকটিসে যত প্রশ্ন আছে সব গুরুত্বপূর্ণ। তো আগামীকালও বাংলাদেশ বার কাউন্সিলের বই আর সিআরপিসি নিয়ে আসবেন। আর এখন আপনাদের ক্লাস টেস্ট হবে, আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাই। তার আগে আমি একটু বলে দিই, সেটা হলো যে আগামীকাল আপনাদের ওই আহ ফৌজদারির তো ক্লাস টেস্ট থাকবেই। ফৌজদারির ধারা ধরেন আমি বলে দিই, সেটা হলো 241 ক থেকে 339 গ। 241 ক থেকে, হ্যাঁ 241 ক থেকে 339 গ। আর তামাদি আইনের 1 থেকে 149 অনুচ্ছেদ, 149। তামাদি আইনের 1 থেকে 149 অনুচ্ছেদ। আবারও বলে দিই, ফৌজদারি কার্যবিধির 241 ক থেকে 339 গ ধারা পর্যন্ত, আর তামাদি আইনের 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত। আর আজকের পরীক্ষা তো অ্যাজ ইউজুয়াল আছেই, আজকের পরীক্ষা দেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।